এফিন ভাই, সরি টু আমি ইন্টারাপ্ট করার জন্য। আসলে বেসিক্যালি আজকে তো আমাদের ওরিয়েন্টেশনের মতো একটা আলোচনা করার কথা, এরপরে হুম, হচ্ছে আমরা আহ, আলোচনা করে নিই, করে সবার সঙ্গে আমরা যে পরিচিত হালকা পাতলা আমাদের যে প্রোগ্রাম নিয়ে আলোচনা হচ্ছে, আমরা কি প্রোগ্রাম নিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি, এই হুম, ব্রিফলি হুম। আলোচনা করার পর যে যাদের কোশ্চেন থাকবে সেটা রেজ করুক। এরপরে আমরা হচ্ছে শর্টিং আসবো ওটাতে, যারা ঠিক আছে, ইন্টারেস্টেড ঠিক আছে, তারা ঠিক একটা আছে, ঠিক দুইটা আছে। পুল করে দিয়ে দিলে এটা বেটার হবে ভাই। কারণ আসলে ওকে, ওকে। আজকে বলা হয়েছে যে অনেকে এখানে জানার জন্য, শোনার জন্য, ওকে, সেদিন হঠাৎ একটা মিটিং হয়েছিল, আজকে অনেকে জানিয়েছি, অনেকে আবার নতুন আসছেন, তাদের ওকে, বিষয়টা ওকে, জানুক আপনাদের প্রোগ্রাম সম্বন্ধে। ভাই ঠিক আছে, ঠিক আছে। ওকে ভাই, সরি। আচ্ছা, তো আমি প্রথমে একটু আমার ইন্ট্রোডাকশন দিয়ে নিই। আমার পার্টনার আছে এখানে, মিস্টার রাফি। আমরা হচ্ছে আমাদের দুবাই হিউম্যান রিসোর্স কনসালটেন্সি কোম্পানি, আমাদের দুবাই গভর্নমেন্ট লাইসেন্স হোল্ডার কোম্পানি আমরা। তো আমরা বেসিক্যালি গালফে কাজ করি। তো আমাদের আসলে বাংলাদেশে কাজ শুরু করতে যাচ্ছি আমরা এই মাসেই। মনে করেন, বলতে পারেন যে আমরা শুরু করতে যাচ্ছি। তো এই মাসে আমরা শুরু করতে যাচ্ছি, এটার মেইন ২ টা রিজন আছে। ২ টা রিজনের মধ্যে একটা রিজন হচ্ছে যে আমাদের একটা জিনিস দেখেছি যে ক্রোয়েশিয়ার ভিএফএস চালু হয়েছে অলরেডি এই মাসের মাঝামাঝি থেকে। আর আরেকটা হচ্ছে বুলগেরিয়ার ভিএফএস চালু হবে ইনশাল্লাহ জানুয়ারি মাসে। তো এটা মোটামুটি কনফার্ম নিউজ বলেই আমরা ক্রোয়েশিয়া এবং বুলগেরিয়া ২ টাই ইউরোপের সেনজেন কান্ট্রি। তো ইউরোপে তো অনেকগুলা কান্ট্রি আছে। তো আপনারা জানেন হয়তো এর মধ্যে ২৮ টা হচ্ছে সেনজেন কান্ট্রি। তো সেনজেন কান্ট্রিগুলোর সবাই যেতে চায়। কারণ হচ্ছে একটা দেশের জব এক্সপেরিয়েন্স থাকলে আপনি অন্য দেশে খুব ইজিলি মুভ করতে পারবেন হাই সেলারিতে। তো এইজন্য মানুষের সবারই কম বেশি টার্গেট থাকে সেনজেন কান্ট্রিতে। আমরা সেনজেন কান্ট্রি নিয়েই কাজ করি। মাঝে, মাঝে আমরা নন সেনজেন নিয়েও কাজ করেছি এবং করি। তো এটা ডিপেন্ড করে আমাদের যেই কোম্পানিগুলোর সাথে টাই আপ আছে তাদের উপরে। তো এখন মেইন কথা যেটা, সেটা হচ্ছে আমরা যেহেতু বুলগেরিয়ার ভিএফএস চালু হতে যাচ্ছে, আমরা আশা করতেছি চালু হবে। তো সেইজন্য আমরা বাংলাদেশ থেকে আমরা হচ্ছে রিক্রুটমেন্টটা শুরু করেছি। আর আমাদের অফিস আছে। আমাদের আরএল কোম্পানিদের সাথে টাই আপও আছে। ঠিক আছে? তো আরএল কোম্পানি অফিস ডিটেইলস সবকিছু ওয়েবসাইটে পাবেন। আপনারা আ সেটা চেক করে নিতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা নার্স রিক্রুটমেন্ট করতেছি বেসিক্যালি বুলগেরিয়ার জন্য। তো সেনজেনের অন্য কান্ট্রিতে আপনার আমাদের কিছু রিক্রুটমেন্ট হয়, কিন্তু বাংলাদেশি নার্স আসলে সব কান্ট্রিতে প্লেসমেন্ট করা যায় না। এটা আপনারা হয়তো জানেন। আমরা জার্মানিতেও কাজ করি। তো দেখা গেছে জার্মানিতেও কিন্তু পসিবল হচ্ছে না এখন। কারণ হচ্ছে বাংলাদেশি নার্স এরা হচ্ছেন এখন আপাতত ইউএন এর রেড লিস্টে আছেন। এই কারণে যতদিন না রেড লিস্ট থেকে উঠবে ততদিন জার্মানি এখানে প্রসেস করবে না বলে দিয়েছে। তো আমরা এইজন্য দেখা গেছে যে এখন বর্তমানে আমাদের বুলগেরিয়াতে সুযোগ আছে। আমরা বুলগেরিয়া নিয়ে কাজ করতেছি এখন নার্স রিক্রুটমেন্টে। তবে এখানে যে সবচেয়ে ইম্পোর্টেন্ট যেই কথাটা সেটা হচ্ছে নার্স ডিরেক্ট প্রফেশনে যেটা, সেটার প্রফেশনে ডিরেক্ট যে নার্সের টাইটেলটা, এই টাইটেলে রিক্রুটমেন্টটা পসিবল না। কেন পসিবল না? কারণ হচ্ছে আপনারা হয়তো জানেন যে বিভিন্ন দেশে বিভিন্ন রকম লাইসেন্স সিস্টেম আছে। যেমন আমাদের দুবাইতে যারা হচ্ছেন হেলথ কেয়ারে কাজ করেন, ইভেন নার্স বলেন, কেয়ার গিভার বলেন, প্রত্যেকেরই আপনার হচ্ছে যেমন নার্সদের কিন্তু লাইসেন্স নিতে হয়। ডিএইচএ লাইসেন্স বলে ওইটাকে। ১ম এ দুবাই আসতে হয়, দেন লাইসেন্স নিয়ে দেন আপনার চাকরি খুঁজে দেন চাকরিতে জয়েন করতে হয়। তো এইখানে এই কাজটা আপনাদের দিকে অনেকটা ইজি হবে। কেন না? যে হসপিটাল আমরা টাই আপ হয়েছি, যাদের জন্য আমরা রিক্রুটমেন্ট কাজ করতেছি, তো তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে নার্স, কিন্তু তারা ১ম এ কেয়ার গিভার হিসেবে বলতে কেয়ার গিভার টাইটেল হিসেবে, নট কেয়ার গিভার হিসেবে, টাইটেল। এখানে একটা জিনিস আপনারা অনেকেই ভুল বুঝেন যে আমি যে কেয়ার গিভারেরই কাজ করব কিনা। নো, আপনি যে নার্সের কাজ করবেন, আপনার হচ্ছে কেয়ার গিভার টাইটেলটা থাকবে। ঠিক আছে? টাইটেলটা কেন থাকবে? কারণ হচ্ছে নার্স টাইটেলটা আপনার যখন জব প্রফেশনে লাগাতে যাবেন, ইমিগ্রেশন থেকে আপনার ১ম এই আপনার ইউ লাইসেন্স চাবে। এখন ইউ লাইসেন্স যদি আপনি দিতে না পারেন, আপনার প্রসেস ওইখানেই বাতিল। ওইখানেই ক্যানসেল হয়ে যাবে আপনার প্রসেস। তো এইজন্য ইমিগ্রেশনকে হসপিটাল দেখাবে যে আমি কেয়ার গিভার নিচ্ছি। কেয়ার গিভারে কোনো ইউ লাইসেন্স লাগে না। তো এইজন্য সে কেয়ার গিভার হিসেবে রিক্রুট করবে। কিন্তু আপনারা ওখানে যেয়ে নার্সের যত রকমের একটা রোল থাকে, জব রোল থাকে, আপনাদের যখন জব কন্ট্রাক্ট আসবে, জব ডেসক্রিপশন আসবে, তখনই সবকিছু লেখা থাকবে। ওইটা পড়বেন, তখনই আপনারা বুঝতে পারবেন। তো যখন আপনার অ্যা যাবেন, ওইখানে নার্স হিসেবেই আপনার সবকিছু রোল প্লে করতে হবে, এভরিথিং। তো ওইখানে আপনি কেয়ার গিভার পজিশনে থাকবেন, কিন্তু
আপনার জব হবে ফুল নার্সে। যেটা আপনারা এখানে করতেছেন সেই সেম নার্সের রোল প্লে করবেন। আচ্ছা, এখন তার পরবর্তীতে হচ্ছে যে ওইখানে আপনাকে যে ইউ লাইসেন্স নিতে হবে। কেন নিতে হবে? এটা আপনার স্বার্থে, এটা হসপিটালের স্বার্থে না। কারণ হসপিটাল যদি আপনাকে কেয়ার গিভার হিসেবে যতদিন আপনি থাকবেন পজিশনে, মানে পজিশন বলতে হচ্ছে টাইটেল আরকি। টাইটেলে যতদিন থাকবেন আপনার সেলারি থাকবে 850। কেউ যদি ইন্টারভিউতে খুব ভালো পারফরম্যান্স দেখাতে পারেন, হসপিটাল যদি তার লাইক ইন্টারভিউতে ইমপ্রেসড হয়, তাকে হয়তো ম্যাক্সিমাম €১,০০০ সেলারি দিতে হসপিটাল রাজি আছে। কিন্তু আপনার বেসিক সেলারি স্টার্টিং হবে 850। এখন নার্সের ইউ লাইসেন্স নিলে কি সুবিধা? সুবিধাটা হচ্ছে ওদের বেসিক সেলারি স্টার্ট হয় €১,২০০ থেকে। আপনার যদি মোটামুটি জব এক্সপেরিয়েন্স থাকে, €১,৫০০ হচ্ছে স্টার্টিং স্যালারি নার্সদের। তো এবং ইউ লাইসেন্সের একটা সুবিধা হচ্ছে আপনার সাথে, সাথে আপনার যে পজিশনটা কেয়ার গিভার এটা চেঞ্জ হয়ে নার্সে কনভার্ট হয়ে যাবে। তখন আপনি আরো কিছু ফ্যাসিলিটিস এড হবে। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি আপনাদের যে হসপিটাল আপনাকে ফোর্স করবে না যে ইউ লাইসেন্স নিতেই হবে। কিন্তু আপনার স্বার্থেই আপনি নিবেন। কারণ দেখতেছেন আপনি অর্ধেক সেলারি পাচ্ছেন। কিন্তু কাজ কিন্তু আপনার নার্সেরই করতে হবে। যা ডিউটি নার্সেরই ডিউটি পালন করতে হবে। তো এটা আপনার নিজেরই নিতে হবে। সো আপনাদের সবারই মন মানসিকতা এটা রাখা উচিত যে আমি ওখানে যেয়ে ইউ লাইসেন্সটা নিবো। এখন ইউ লাইসেন্সটার এক্সাম কিরকম হতে পারে? আপনারা অনেকেই কিন্তু বাইরে লাইসেন্স এক্সামের জন্য আপনার প্রিপারেশন নিচ্ছেন। আমি জানি আপনারা অনেকেই জানেন যে কি ধরনের প্রিপারেশন, এটা আমি ডিটেইলস বলতে যাচ্ছি না। আপনারা যদি কোয়েশ্চেন থাকে আপনারা তখন করেন যে অনেকেই বলেন যে আমি এই প্রিপারেশন নিচ্ছি, এটা কি এটা ইকুইভ্যালেন্ট কিনা এরকম হলে। আপনারা জানেন যে কি প্রিপারেশন নিতে হবে। আমি সেটা মনে করি। কারণ হচ্ছে লাইসেন্স এক্সাম কম বেশি ইন জেনেরিক এক্সাম। সেটা দুবাইতে গিয়ে দিলেও যে এক্সাম দিবেন, আপনার ইউরোপে গিয়ে দিলেও একই এক্সামই দিবেন। ১৯-২০ হবে। তো সেটার প্রিপারেশন আপনার নিজের উপরে। আপনি নিজে প্রিপারেশন নিয়ে আপনি এক্সাম দিবেন। হসপিটাল আপনাকে সবকিছু সহযোগিতা করবে। হসপিটাল সবকিছু টেক কেয়ার করবে। হসপিটাল আপনার কখন আপনি এক্সাম দিতে চান রেডি আপনি বলবেন, হসপিটাল আপনার সব ব্যবস্থা করে দিবে। তবে হ্যাঁ, অনেকেই বলতে পারেন যে আমার যত মন চায় আমি ততবার পরীক্ষা দিলাম, ফেল করলাম। নো। হসপিটাল আপনাকে একবার আ নিজের দায়িত্বে করে দিবে। কিন্তু আপনি বারবার পরীক্ষা দিবেন আর ফেল করবেন। ও দায়িত্ব নিয়ে করে দিবে কিন্তু পরীক্ষার ফিস আপনি পেমেন্ট করবেন। ঠিক আছে? সো সেটা আপনার নিজ দায়িত্বে পরীক্ষার ফিস দিবেন। হসপিটাল আপনাকে এরেঞ্জ করে দিবে। সবকিছুর দিক নির্দেশনা দিয়ে দিবে, আপনি পরীক্ষা দিবেন। তো এইজন্য প্রিপারেশন নিয়ে আপনি বসলে ভালো হয়। আচ্ছা, তার পরবর্তীতে যেটা হচ্ছে সেলারি ব্যাপারটা আপনাদেরকে বলে দিলাম। সেলারি ব্যাপারটা হচ্ছে যে আপনার ১ম ১ বছর পরে আপনার রিনিউ হতে পারে আপনার পারফরম্যান্স অনুযায়ী। এখানে যেটা হচ্ছে মিনিমাম সেলারিটা বলা আছে আর আমাদের সাথে প্রত্যেকটা কন্ট্রাক্ট হয় ৩ বছরের। তো আপনারা যারা ৩ বছর একই হসপিটালে থাকতে চান না, অনেকেই আছেন যে যাওয়ার পরে এই চিন্তাভাবনা মাথায় থাকে ১ বছর পরে আমি অন্য জায়গায় পেলে আমি চলে যাব। ঠিক আছে? এরকম ক্যান্ডিডেট আমরা আসলে চাচ্ছি না। আমরা চাচ্ছি এরকম একজন ক্যান্ডিডেট যে কিনা মিনিমাম ৩ বছর একটা হসপিটালে থাকবেন। ঠিক আছে? তো কন্ট্রাক্টটা ফুলফিল করবেন। কারণ হচ্ছে আপনি যদি ১ বছর পরে চলে যান তাহলে আমাদের উপর একটা ইমপ্যাক্ট পড়ে, ব্যাড ইমপ্যাক্ট। তো আপনারা মিনিমাম ৩ বছর থাকবেন। এটা রিনিউয়েবল আপনার পারফরম্যান্স এর উপর, কিন্তু ৩ বছর কন্ট্রাক্টটা ফুলফিল করতে হবে যদি আপনি আমাদের মাধ্যমে প্রসেস করেন। আচ্ছা। অনেকেই কোয়েশ্চেন তুলতে পারেন যে ভাই হসপিটালের নামটা কি? তো হসপিটালের নামটা আমরা এখন ডিসক্লোজ করতেছি না এই কারণে আমাদের সাথে ৩ টা হসপিটালের কন্ট্রাক্ট আছে। এখন কোন হসপিটালে আপনাকে দিব? এখন বললাম আমি ন্যাশনাল ফাউন্ডেশন হসপিটালে দিব। তখন দেখা গেল ওইটাই আমার ফুলফিল হয়ে গেল। ওরা অলরেডি ইন্টারভিউ নিয়ে সিলেক্ট হলো, আপনি ওখানে সিলেক্ট হলেন না। তখন আপনার চেষ্টা করব আমি আপনার লাইফ কেয়ার হসপিটালে দিতে। ঠিক আছে? তো কোন হসপিটালের নাম আপনি কখনো আমাকে হসপিটালের নাম জিজ্ঞেস করবেন না। কারণ এটা আসলে ২ টা কাজে ব্যবহার হয়। একটা হচ্ছে ব্যাড প্র্যাকটিস, যেটা হচ্ছে আমাদের কাছ থেকে হসপিটালের নাম জেনে তারপর হসপিটালকে ডিরেক্ট তারা মেইল চালাচালি করে। তো হসপিটাল পরে বিরক্ত হয়ে যায়। বিরক্ত হয়ে আমাদেরকে বলে যে তোমার এই ক্যান্ডিডেট আমাদের সাথে যোগাযোগ করছে। আপনারা যদি অ্যাকর্ডিং টু আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন কোন ক্যান্ডিডেট যদি মানে পার্সোনালি হসপিটালের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে জানার পরে, এবং আমরা যদি এটা হসপিটাল থেকে জানতে পারি, অবশ্যই জানতে পারবো। কারণ হসপিটালের এইচআর আমাদের সাথে কাজ করে। সো আপনি যাকে মেইল করবেন, সে মেইল রিসিভ করার পরে সে আপনার বায়োডাটা আমার কাছে পাঠায় দিবে। আপনাদেরকে এইজন্য এখনই বলে যাচ্ছি যে এরকম অনেক আগে ক্যান্ডিডেট করেছে এবং তাদেরকে আমরা লাইফ টাইম ব্যান করে দেই। কারণ ২য় বার আপনি আমাদের মাধ্যমে আর প্রসেস করতে পারবেন না। যত চেষ্টা করেন, যত টাকায় দেওয়ার চেষ্টা করেন, যত বেশি টাকা দেওয়ার চেষ্টা করেন, আপনি জীবনেও এসআইসির মাধ্যমে আপনি
প্রসেস করতে পারবেন না। আপনাকে লাইফ টাইম ব্যান করে দেওয়া হবে। তো এটা আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এটা কেন জানা রাখি? আমরা প্রত্যেক ক্যান্ডিডেটকেই জানায় রাখি। কারণ কিছু ক্যান্ডিডেট অনেক মাতব্বরি করেন। সরি টু সে, আপনারা অন্যভাবে নিবেন না। এরকম আমাদের বহুত অভিজ্ঞতা আছে এবং ওরা পরবর্তীতে দেখা গেছে যে আরো ২-৩ লাখ টাকা বেশি অফার করেও আমাদের মাধ্যমে প্রসেস করতে পারেনি। তো এটা কেন হয়? কারণ হচ্ছে এটা আমাদের অ্যা যে HR ম্যানেজার থাকেন অথবা যিনি কনসার্ন পারসন থাকেন, তার সাথে আসলে আমাদের একটা আ সম্পর্কের অবনতি হয়। ঠিক আছে? প্রফেশনালিজম এর একটা অবনতি হয়। আমাদের কাছে তখন তারা মনে করে যে এই ক্যান্ডিডেট গুলো আমাদেরকে ট্রাস্ট করে না। দ্যাটস ওয়াই তারা ডিরেক্ট হসপিটালকে নক করতেছে বা কোম্পানিকে নক করতেছে। এটা দেখা যায় এইজন্য আমরা এই ডিসিশনটা আগের থেকেই জানায় দিলাম যে কেউ যদি এরকম করেন তো আমরা এই কাজই করব। তো আমাদের উপর ট্রাস্ট রাখতে হবে। আমরাও আপনাদের ট্রাস্টের ভ্যালু দিব ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে আপনাদের অনেকেরই কোয়েশ্চেন রেইজ হয়, এজন্য আগেই বলে দিলাম। তো এখন কি যোগ্যতা থাকতে হবে সেটা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। তো হসপিটালের ভাষ্যমতে ৩ বছরের আপনার একটা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে নার্সিং এর উপরে অথবা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে? তো এটা যদি আপনাদের থাকে তাহলে হচ্ছে আপনি এপ্লাই করতে পারবেন। আচ্ছা, অনেকেই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাদেরকে সিভি দিচ্ছেন, আমরা দেখেছি। তো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যারা এপ্লাই করতে চাচ্ছেন আপনি আগে আমাকে বলে রাখবেন, আমরা তো অবশ্যই নোট করে রাখবো। তাদেরকে একটা কথাই বলে রাখি যে আপনাদের আসলে অ্যাসেসমেন্টের থ্রুতে যেতে হবে। হসপিটালকে আপনার ডকুমেন্টস পাঠানো হবে, হসপিটাল চেক করবে। যদি ও মনে করে যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আপনি যেয়ে ওখানে নার্সিং হিসেবে আপনার দায়িত্ব পালন করতে পারবেন, নার্স হিসেবে, নার্সিং এর কাজ ঠিকমতো করতে পারবেন, তাহলে সে আপনার ইন্টারভিউ নিবে। প্লাস আপনি লাইসেন্সে বসতে পারবেন। ঠিক আছে? তো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা আছেন তাদেরকে আমি একটা কথাই বলব যে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। হসপিটাল এটার ফিডব্যাক দিবে। যদি হসপিটাল বলে ওকে ফাইন, আমরা ওনাকে ইন্টারভিউ করাতে পারি বিকজ উনি নার্সিং এর জন্য এলিজিবল, তা আপনার ইন্টারভিউ হবে। কিন্তু আমরা এখনই আপনাদেরকে কিছু বলতে পারতেছি না, কারণ এখনো আমরা কোনো কনফার্মেশন পাইনি। কারণ হচ্ছে এখন ভ্যাকেশন চলতেছে। ঠিক আছে? ভ্যাকেশন শেষ হবে ৩-৪ তারিখের দিকে খুব সম্ভবত। আচ্ছা, এখন যেটা হচ্ছে প্রসেসিং এর ব্যাপারে আসি। প্রসেসিংটা হচ্ছে যা সাধারণত আমরা দুবাই থেকে যখন করি, দুবাই থেকে আমাদের ৬ মাসের মতো টাইম লাগে। তো যেহেতু বাংলাদেশে VFS চালু হচ্ছে, আমরা আশা করতেছি ৬-৭ মাসের মধ্যে আপনাদেরটাও এখান থেকে কনফার্ম বলব না, কিন্তু আশা করতেছি আমরা ডান করতে পারবো। এখন অনেক ক্ষেত্রেই VFS এর টাইম বাড়ে। ঠিক আছে? কেন বাড়ে? দেখা গিয়েছে এরকম হইছে বুলগেরিয়াতে একটা সময় যখন ১ম অ্যাপ্লিকেশনটা একটু চাপ কম ছিল, তখন হচ্ছে আপনার কম অ্যাপ্লিকেশন পড়তো। তো তারা কাজটা খুব ফাস্ট করত। এখন দেখা গেছে এখন বুলগেরিয়ার সেনজেন কান্ট্রি অনেকে জেনে গেছে, প্রচুর অ্যাপ্লিকেশন হয়। ইমিগ্রেশন এত হ্যান্ডেল করতে পারে না একদিনে। একদিনে আমরা মেক্সিমাম ৬ জনের জন্য আমরা সাবমিট করতে পারি। ঠিক আছে? তো দেখা গেছে এটা একটা জটিল প্রসেসের মাধ্যমে যেতে হয়। তো এইজন্য সময় সাপেক্ষ। এখন আশা করতেছি আমরা VFS চালু হবে এবং আমরা প্রসেসটা তাড়াতাড়ি করতে পারবো। তারপরও দেখা যায় ২-১ মাস এদিক-সেদিক হতে পারে। কিন্তু সেটা ডিপেন্ড করতেছে অ্যাপয়েন্টমেন্টের উপরে, ইমিগ্রেশনের ডেট দেওয়ার উপরে। এখানে আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ অনেক ফাস্ট হয় এবং আমরা যত তাড়াতাড়ি কাজ শেষ করা যায় ততই আমাদের লাভ। তো এখন এখানে একটা কথা থাকতে পারে যে আপনারা অনেকে বলেন যে টোটাল প্রসেসিং টাইম। টোটাল প্রসেসিং টাইমটা হচ্ছে অনেকভাবেই বলা যায়। তো আপনারা ধরে রাখেন ৬ থেকে ৮ মাস সময় হাতে ধরে রাখেন। ঠিক আছে? মিনিমাম ৬ মাসের মধ্যে ফ্লাই করার মেন্টাল প্রিপারেশন আপনাদের থাকতে হবে। আর মেক্সিমাম ধরে রাখতে পারেন ৮ মাস, ৯ মাসও লেগে যায়। এটা আপনার আসলে বলা যায় না। তবে হ্যাঁ, এখানে কেউ যদি এরকম থাকেন, ইন কেস আল্লাহ না করুক বুলগেরিয়ায় VFS চালু হয় নাই, তখন দিল্লিতে যেয়ে আপনাকে ফাইল সাবমিট করতে হবে। এই মন মানসিকতা থাকলেই এপ্লাই করবেন। যদি মন মানসিকতা এমন থাকে শুধু ঢাকাতেই এপ্লাই হলে করব, তাহলে আপনি আপাতত এই সেশন থেকে বাদ হয়ে যান। আমি বলব। আপনার নেক্সট যদি আমাদের সুযোগ থাকে, নেক্সট কখনো যদি আমাদের সার্কুলার আসে তখন এপ্লাই কইরেন। যদি চালু হওয়ার পরে। এখন আমরা তাদেরকেই চাচ্ছি যারা হচ্ছেন এই মন মানসিকতাও আছেন যে আমি ইন্ডিয়া যেয়ে হলেও মানে সাবমিশন করে আসব। তো কেন বলতেছি? ইন্ডিয়াতে অনেকেই বলেন ভিসা হয় না, ইটস নট ট্রু। ইন্ডিয়াতে ভিসা হয়। কাদের হয়? যারা স্কিল ক্যাটেগরি জব ভিসায় এপ্লাই করতেছেন, লাইক আপনাদের মতো যারা নার্স, ঠিক আছে? যাদের স্কিল ক্যাটেগরি ভিসা তারা যখন ওয়ার্ক কন্ট্রাক্ট দেখায়, তখন
এবং ওয়ার্ক পারমিট আসে, ওইটা শো করে এম্বাসিতে। এম্বাসি এটা চেক করার পর এম্বাসি ভিসা দিয়ে দেয়। তো আমাদের স্টিল এখনো অনেকেই ভিসা পাচ্ছেন, যেয়ে জমা দিচ্ছেন। হ্যাঁ, কিছু, কিছু ক্যাটেগরি আছে আনস্কিল ক্যাটেগরি যেটা, সেখানে দিচ্ছে না। কারণ হচ্ছে কি, আপনি জেনুইন নার্স এটার প্রমাণ আপনার কাছে আছে। কিন্তু একজন ক্লিনার যখন যায়, সে তো জেনুইন ক্লিনার নাও হতে পারে। ক্লিনার একটা আনস্কিল জব। দেখা গেল যে কেউ এটাতে সাবমিশন করে দিয়ে আসতে পারে। তো মনে করেন ইউরোপে যাওয়ার জন্য, তখন ওরা ইন দ্যাট কেস রিজেক্ট হওয়ার চান্স অনেক হাই থাকে। কিন্তু যারা স্কিল ক্যাটেগরি, তাদের ওয়ার্ক পারমিট ঠিক থাকলে, সবকিছু ঠিক থাকলে ওরা অবশ্যই ইন্ডিয়ার ভিসা পাচ্ছে, আমি দেখতেছি এখনো পাচ্ছে। সো এই জন্য আপনাদের যাদের মন মানসিকতা থাকবে, তারাই শুধুমাত্র দিবেন। যারা যদি ইন কেস আল্লাহ না করুক কোনো কারণে ভিএফএস চালু না হয়, আপনারা দিল্লি যেও জমা দিবেন। সেই ক্ষেত্রে হয়তো আরো ২-৩ মাস সময় বেশি বেড়ে যেতে পারে, কিন্তু আপনারা ধৈর্য ধরে থাকবেন। এরকম ক্যান্ডিডেটই প্লিজ সিভি দিবেন। ঠিক আছে? আর আরেকটা যেটা বললাম, আর্লি যদি ৫-৬ মাসেও হয়ে যায়, সেটারও মন মানসিকতা থাকতে হবে। ফ্লাই করার জন্য প্রিপারেশন থাকতে হবে। আচ্ছা, ডকুমেন্টস চেকলিস্ট আপনাদের এখানে দেওয়া আছে। আপনাদের প্রসেসিংটা আমি আরেকবার বলে দিই এবং পেমেন্ট সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দিই। আপনাদের গ্রুপে আমরা বাইরের ক্যান্ডিডেট সবার কাছ থেকে ৪,৫০,০০০ করে নিচ্ছি। শুধুমাত্র নাজমুল হুদা ভাইয়ের রেফারেন্সে যারা আসতেছেন তাদেরকে ৪,৩০,০০০ করে নিচ্ছি। তো এখানে এয়ার টিকিট, ভিএফএস, ইন্স্যুরেন্স এগুলো আলাদা। সাধারণত অফ সিজনে গেলে এয়ার টিকিট ৮০,০০০ এ পাওয়া যায়। অন সিজনে দেখা যায় ৳১,০০,০০০ টাকার মতো লেগে যায়। তো এইজন্য এগুলো আলাদা কস্ট রেখেছি, কারণ এগুলো ভ্যারিয়েবল কস্ট। এগুলা কস্ট যদি আমরা এড করি, দেখা যায় আপনারাই লুজার হবেন। তো এইজন্য এগুলো এড করি না। তবে এগুলো সব সার্ভিস আমাদের মাধ্যমে পাবেন। যখন যেটা খরচ আসে সেটা বলবেন। আমাদের এয়ার টিকিটের পোর্টাল আছে, ইন্টারন্যাশনাল পোর্টাল আছে, আমরা এয়ার টিকিট কেটে দিব। এবং এটুকু এনশিওর করতে পারি যে ট্রাভেল এজেন্সি থেকে কম প্রাইসে পাবেন। ৳১ হলেও কমে পাবেন। তো এইজন্য এগুলো ভ্যারিয়েবল কস্ট গুলাকে আমরা আলাদা রেখেছি। তবে এটার জন্য আপনারা মেক্সিমাম ৳১,৫০,০০০ বাজেট রাখবেন। আর আমাদের সার্ভিস চার্জ হচ্ছে ৳৪,৫০,০০০, আপনাদের জন্য ৳৪,৩০,০০০। এটা কিভাবে পে করবেন সেটা এখানে ডিটেইলস দেওয়া আছে। আপনারা ডিসপ্লেতে হয়তো দেখতে পারতেছেন। প্রথমে আপনাদের পিসিসি অ্যাটাস্টেশন হবে। অ্যাটাস্টেশনটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। আপনারা যখন ইন্টারভিউতে সিলেকশন হবেন, যখন হসপিটাল বলবে যে ইউ আর সিলেক্টেড, তখন আপনাকে ইমিডিয়েটলি পিসিসি করতে হবে। আমাদেরকে ১৫ দিনের মধ্যে পিসিসি করে দিতে হবে এবং সেই পিসিসি আপনার ফরেন মিনিস্ট্রি অ্যাটাস্টেশন সহ। তারপরে যেটা করতে হবে সেটা আমরা ইয়াতে পাঠাবো, দুবাইতে পাঠাবো। সেখানে হচ্ছে বুলগেরিয়ার এম্বাসি থেকে অ্যাটাস্টেশন হবে। এখন এখানে কেউ জানি না, আপনারা এই অ্যাটাস্টেশনটা নিজে করতে পারার কথা না। কারণ ইন্ডিয়াতে আমি জানি যে অ্যাটাস্টেশনের চার্জ অনেক বেশি। আমরা হচ্ছে দুবাই থেকে ৳১০,০০০ য় করে দিচ্ছি এটা। তো যেহেতু আমাদের এখানে লোক আছেন, যাওয়া আসা হয় রেগুলার দুবাইতে, যাওয়া আসা করতেছেন, আপনার পিসিসি উইদিন 7 ডেজ এর মধ্যে আমি করে দিতে পারবো। কিন্তু কেউ যদি অ্যা মনে করেন 7 ডেজ এর পরে সময় নিয়ে করতে চান, তাহলে আমরা কিন্তু একসেপ্ট করব না। অনেকেই আমরা এরকম ব্যাড এক্সপেরিয়েন্স আছে যে আমাকে বলেছেন যে ইন্ডিয়া থেকে করাবে, কমে করাবে। পরে সে ১৫-২০ দিন লাগাই দিছে ইন্ডিয়াতে করানোর জন্য এবং তার ৳১৪,০০০ খরচ হইছে। তো আমি পরে ওকে ক্যানসেল করে দিছি। কারণ যে জিনিসটা হচ্ছে, আমাদের একটা টাইমলাইন আছে। সবারটা একসাথে অ্যাপ্লিকেশন হবে। ঠিক আছে? কেউ যদি দেরি করেন, দেরি আসলে অ্যাকসেপ্টেবল না। দ্বিতীয় কথা হচ্ছে, যখন আপনি সিলেক্ট হবেন, পিসিসি নিয়ে আসবেন, আমাদের সাথে একটা কন্ট্রাক্ট সাইন করবেন। যে আপনি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন, ফ্লাই করবেন এবং সবকিছু পেমেন্ট টাইম টু টাইম করবেন এবং আমরাও প্রমিস থাকবো যে আমরা টাইম টু টাইম আপনাকে সার্ভিস দিব। চেষ্টা করব। এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে, হ্যাঁ, সবকিছুই কন্ট্রাক্টে ক্লিয়ারলি লেখা থাকবে। তো আপনার এখানে পিসিসি যখন বুলগেরিয়ার এম্বাসি থেকে অ্যাটাস্টেশন হবে, সেটা আমরা ডিএচএল করে বুলগেরিয়া পাঠাবো। বুলগেরিয়ায় আমাদের লোক সেটা আবার বুলগেরিয়ার ট্রান্সলেশন কোম্পানি থেকে ট্রান্সলেট করে সেটা নোটারি করবে। সেটার যে খরচ, সেটা আপনাকে পিসিসির সাথে তখন অ্যাডভান্স পে করতে হবে। তো এখন এই পর্যন্ত আপনাদের ১ম এ পেমেন্ট। এরপরে আপনাদের কাছ থেকে কোনো পেমেন্ট নেওয়া হচ্ছে না। তার পরবর্তীতে যখন ওয়ার্ক পারমিট বের হবে, ওয়ার্ক পারমিট বের হলে আপনারা ২,০০০ দিরহাম করে পে করবেন। তো এটা হচ্ছে এখানে ১,০০০ দিরহাম হচ্ছে নন রিফান্ডেবল। আর ১,০০০ দিরহাম হচ্ছে রিফান্ডেবল, যদি ইন কেস আপনার ভিসা না হয়। তবে বুলগেরিয়ার ভিসা আলহামদুলিল্লাহ 100%। কারণ আমরা যেহেতু স্কিল ওয়ার্কার নিয়ে কাজ করতেছি, সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। কিছু রিস্ক আমরা নিচ্ছি, কিছু রিস্ক আপনাদের তরফ থেকে আমরা চাই। তবে সো ফার স্কিল ওয়ার্কে কখনো রিফিউজ হতে আমরা দেখিনি।
আর তারপরে হচ্ছে যেটা হচ্ছে যখন ভিসা পাবেন রেস্ট অফ দ্য পেমেন্ট আপনি করে দিবেন। আর সেটা খুব তাড়াতাড়ি করতে হবে কারণ ভিসা হওয়ার 15 দিনের মধ্যে আমরা ফ্লাইট করব। আপনাদের আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখতে হবে সবকিছুর। আর এখানে একটা কথা আছে সেটা হচ্ছে যে আ আপনারা যখন আমাদের সাথে কন্ট্রাক্ট করবেন, ঠিক আছে? আপনাদের অবশ্যই ব্যাংক সলভেন্সি বা ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে যেখানে মিনিমাম হলো ৳৫,০০,০০০ আছে সেটা আপনি আমাকে শো করবেন। এটার কারণ হচ্ছে অনেক ক্যান্ডিডেট আমরা দেখেছি যে প্রসেসিং এর পরে সবকিছু প্রসেসিং করে ঠিকমতো টাইম পেমেন্ট করে কিন্তু আমাদের মেইন পেমেন্ট বড় পেমেন্টটা কিন্তু ভিসা হওয়ার পরে। তখন দেখা যায় বলে আমার টাকা নাই, আমার অমুক সমস্যা, আমার তমুক সমস্যা এভাবে ডিলে করায়। তো ডিলে করলে যেটা হয় কোম্পানি দেখা যায় যে কোম্পানিকেও আমার টাইম টু টাইম পে করতে হয়। তো সেটা আমাদের একটা প্রবলেম হয়। দ্বিতীয় কথা হচ্ছে ওনার একার জন্য দেখা যাবে বাকিদের ফ্লাইট ডিলে করতে হয়। কারণ কোম্পানি এসে একেকজনকে রিসিভ করবে না। এসে একবারে যারা ফ্লাই করবেন একসাথে একবারে রিসিভ করে নিয়ে যাবে। সো দেখা যায় একটা ক্যান্ডিডেটের জন্য আমার অনেক রকমের প্রবলেম হতে পারে। তো এইজন্য আমরা মেক সিওর করতে যাই যে আপনি সেই পেমেন্টটা করা ক্যাপেবল। যদি আপনি ক্যাপেবল না থাকেন তাহলে আসলে প্রসেস স্টার্ট করারই কোনো মানে হয় না। তো দ্যাটস অল। এরপরে যেগুলা আছে যে কোয়েশ্চেনারি যেগুলো আপনারা একটু পড়তে পারেন। এখানে অনেক ডিটেইলস আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। এখন আপনাদের কাছ থেকে কিছু কোয়েশ্চেনারিজ নিবো। কিছু না, আমি সবারটাই শুনতে চাই। তবে আপনারা এখানে যারা আছেন, one by one আমি হচ্ছে আপনাদেরকে অ্যা কল করব। আপনার কোয়েশ্চেন যেগুলো আছে এগুলো কাইন্ডলি আমার সাথে শেয়ার করবেন এবং আমাকে আজকে যদি পারেন আ আজকেই আমাকে কনফার্ম করবেন যে আমি আপনাদের সাথে এখনই প্রসেস করতে মোটামুটি নিশ্চিত। আমি মাইন্ডসেট করেছি তাহলে আপনার আজকেই সিভিটা আমরা রেডি করে ফরওয়ার্ড করে দিব। আর কেউ যদি সময় নিতে চান ওকে ফাইন নো প্রবলেম। এই মাস পর্যন্ত সময় নিতে পারেন। তবে যেটা আগেও একবার বলেছি এখনো বলতেছি আমাদের যদি স্লট ফিল আপ হয়ে যায় তাহলে আপনাকে আ গ্যারান্টি দিতে পারব না যে পরবর্তীতে কারণ আজকে আমি যারা ইয়েস বলবেন তাদের সিভি আমি ফরওয়ার্ড করব। পরবর্তীতে কেউ যদি ইয়েস বলেন তাকে আইদার তার যদি লাক থাকে তাহলে ঢুকতে পারবেন। আদারওয়াইজ মনে করেন নেক্সট কখনো যদি কোনো রিক্রুটমেন্টের সুযোগ পাই তখন সেটাতে আপনাকে যেতে হবে। কারণ আমাদের হাতে অলরেডি কনফার্ম অনেক সিভি চলে আসছে। তো এইজন্য আপনাদেরকে আজকের সেশনের পরে আমি যেটা বলতে চাই টাইম বেশি নিবেন না কাইন্ডলি। ঠিক আছে? আরেকটা কোয়েশ্চেন সবার খুবই কমন থাকতে পারে যে, আমি কি স্পাউস নিয়ে যেতে পারবো কিনা? আমার বেবি আছে, আমি যেতে পারবো কিনা? ১ম এ বলে রাখি, বেবির বিষয়টা যাদের আছে তারা এখনই কুইট করেন। ঠিক আছে? কারণ হচ্ছে এখন হসপিটাল তাদেরকেই চায় যারা ইমিডিয়েটলি যেয়ে জয়েন করে কাজ শুরু করতে পারবেন। বেবির বিষয়টা হচ্ছে ইমিগ্রেশনের একটা জটিল প্রসেস। সেই প্রসেসে এখন দেখা গেছে যে আমরাও কনফার্ম না। ইমিগ্রেশন থেকে এটা জানতে হবে। জেনে এটাকে প্রসেস করতে হবে। এটাতে একটা সময় লাগবে। সেই সময় আমাদের হাতে নাই। কারণ হচ্ছে আপনার সেই ইনফরমেশন না নিতে যদি আমার ১ মাসও লাগে, আমি আপনার জন্য ১ মাস বসে থাকতে পারব না। কারণ আমার এখানে খুব লিমিটেড সিট। আমার এটা আগে ফুলফিল করতে হবে। যদি বেবির স্কোপ থাকে আপনাকে আমরা জানাবো পার্সোনালি এবং আপনি নেক্সট কোনো রিক্রুটমেন্টের সুযোগ আসলে তখন আপনি ট্রাই করেন। সো ফার আমরা যেটা জানি সেটা হচ্ছে স্পাউসের জন্য আপনার এপ্লাই করতে পারবেন। যদি কেউ স্পাউস নিয়ে যেতে চান এপ্লাই করতে পারবেন। তবে সেটা আপনার ৬ মাসের মতো সময় লাগবে। আপনারা যদি এখন যান এখন সিঙ্গেল যেতে হবে। স্পাউস নিতে পারবেন আফটার 6 মান্থস এবং এটার প্রসেসিং টাইমও মোটামুটি ৬ মাসের মতো লাগে। তো এটা ইমিগ্রেশনের মাধ্যমে অ্যাপ্লিকেশন সবকিছু করে দিবেন। আমাদের যা কনসার্ন পারসন ওনারাই করে দিবেন। তবে এখানে একটা কথা বলে রাখি, আপনি নার্সে কনভার্ট হলে স্পাউস নিলে ভালো। কারণ আপনি এখন অ্যাকোমোডেশন পাবেন ফ্রি অফ কস্টে। ৮৫০ যদি আপনার সেলারি হয়, অ্যাকোমোডেশনটা আপনি পাবেন ফ্রি অফ কস্টে। হসপিটাল আপনাকে অ্যাকোমোডেশন দিবে। কিন্তু ওই অ্যাকোমোডেশন একজনের জন্য। আপনার স্পাউস নিয়ে ওখানে থাকার জন্য না। ঠিক আছে? ডরমেটরি সিস্টেম ছেলেদেরটা ছেলেদের, মেয়েদের এরকম থাকাটাই স্বাভাবিক। এখন আপনি ওখানে যেয়ে আপনার স্পাউস নিয়ে উঠতে পারবেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনাকে তখন আলাদা বাসা নিয়ে থাকতে হবে। ঠিক আছে? আর খাওয়া খরচটা আপনার নিজের। তো খাওয়া খরচ সাধারণত ইউরোপে €৩০০ মান্থলি ধরা যায়। ঠিক আছে? মোটামুটি ভালোভাবে চললে €৩০০ ধরা যায়। তবে বাসা ভাড়া ইজ টু এক্সপেনসিভ। যেটা আপনাকে যদি আপনি স্পাউস নিয়ে থাকেন তখন আপনার আলাদা বাসা ভাড়া নিতে হবে। কারণ আলাদা বাসা ভাড়া হচ্ছে আপনার মাসে €৪০০ র মতো যাবে। যদি আপনি একা জব করে আপনার ওই স্পাউসকে নিয়ে যান তাহলে
দেখা যায় যে আপনার স্পাউস ওখানে আপনার সাথে আলাদা বাসা নিয়ে থাকতে হবে, তখন আপনি যা কামাই করতেছেন তার সব পুরোটাই খরচ হয়ে যাবে। ইন দ্যাট কেস ইমিগ্রেশন আপনাকে পারমিশন নাও দিতে পারে। কারণ হচ্ছে আপনি যদি নার্স হিসেবে জয়েন করেন, আপনার স্যালারি বাড়ে, তখন হয়তো পারমিশন পেতে পারেন। তো যারা স্পাউস নিয়ে যেতে চান তারাও আমি বলবো যে এখন আপাতত পজ রাখেন, যে আমার স্পাউস নিতেই হবে। আমি বলবো যে আপনি পজ রাখেন, অথবা আপনি যদি অ্যাজ আর্লি অ্যাজ ওখানে যে নার্সে কনভার্ট হতে পারেন, আপনার স্যালারি বাড়ে, দেন আপনি স্পাউস নিয়ে যান। কারণ আপনি স্যালারি কম, আপনি স্পাউস নিয়ে আসতে চাচ্ছেন, তা এটা ইমিগ্রেশন কনসিডার তখনই করবে যখন আপনার স্যালারি ভালো হবে। ঠিক আছে। আরেকটা প্রশ্ন আসতে পারে যে মেয়েরা যারা যেতে চান, মেয়েরা যদি যান, আপনার অনেকেই এই প্র্যাকটিসটা করতে পারেন যে আমি যাচ্ছি, আমার হাজবেন্ড তো এমনি ইউরোপে ঢুকতে পারতেছে না, ওনাকে স্পাউসে নিয়ে যাই। তো এই প্ল্যান যদি থাকে আপনারা এখনই কুইট করেন। ঠিক আছে। কারণ হচ্ছে মেয়েদের ক্ষেত্রে আমি বলবো, মেয়েদের হয়তো ভিসা হলো কিন্তু আপনার স্পাউসের ভিসা হবে, তার এলিজিবিলিটি অনেক কিছু চেক হবে। সে আসলে ইউরোপে ঢোকার জন্য এরকম অনেক হইছে আমার লাইফে, আমি দেখেছি যে মেয়ে গেছে, তার হাজবেন্ডকে নেওয়ার ট্রাই করছে, কারণ হাজবেন্ড অনেক বছর ধরে ট্রাই করতেছে, যেতে পারতেছে না। এরকম যদি ইয়া থাকে, আপনি এখনই কুইট করেন। কারণ হচ্ছে আহ, আমি আপনাদের যেটা বলবো যে হাজবেন্ড যদি এলিজিবল হয়ে থাকে তাহলে চিন্তা ভাবনা করতে পারেন। তবে আমরা প্রেফার করি সিঙ্গেল ওমেন, সিঙ্গেল মেল। আর যেটা হচ্ছে আপনারা যারা মেল স্পাউস নিয়ে যেতে চান, পারবে না, ইচ্ছা নাই, তারাই আমি মনে করি যে আপনারা অ্যাপ্লাই করেন। কারণ হচ্ছে স্পাউসের ব্যাপারটা খুব সেনসিটিভ, এটা হচ্ছে অনেক টাইম সাপেক্ষ। এটা আসলে আমরা চাচ্ছি না যে আমাদের এই প্রথম স্লটেই আপনার জন্য ওয়েট করে সবাইকে ওয়েট করাই। ঠিক আছে। তো এই কারণে আমরা এটা দরকার হলে এটা নিয়ে আমরা কনফার্ম হওয়ার পরে, স্পাউস এবং বেবি নিয়ে আমরা কনফার্ম হওয়ার পরে আপনারা পরবর্তীতে নেক্সট রিক্রুটমেন্ট যদি আমরা পাই তখন আপনারা অ্যাপ্লাই করেন। তো দ্যাটস অল। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা আমি এক এক করে নাম কল করতেছি, আপনারা যদি থাকেন তো কাইন্ডলি আপনার মাইকটা অন করে আপনার কোশ্চেনটা করতে পারেন। প্রথমে সুলতানা পারভিন, আপনি কি আছেন? আচ্ছা, তারপরে আছেন সারোয়ার হোসেন সোহেল, আপনি যদি থাকেন আপনার কোশ্চেনটা করতে পারেন। আচ্ছা, সারোয়ার হোসেন সোহেল, সুলতানা পারভিন দুজনে কেউ নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, সুলতানা পারভিন বলতেছিলাম। জি জি, আপনার কোশ্চেনটা করেন আপু। আহ, আমার একটা কোশ্চেন ছিল যে অ্যাট ফার্স্ট অ্যাপ্লিকেশন করতে মানে ফার্স্ট আমাদের হচ্ছে কত টাকা লাগবে? প্রথমে আপনি যদি অ্যাপ্লিকেশনের কথা বলেন তাহলে প্রথমে আপনার টোটাল 35,000 টাকা লাগবে, বুলগেরিয়া অ্যাম্বাসির অ্যাটাস্টেশন সহ। এটা ইন্টারভিউ ফেস করার পরে যদি সিলেক্ট হয় তাহলে কত দিনের মধ্যে দিতে হবে? এটা সিলেক্ট হওয়ার পরে আপনি পিসিসি করতে দিবেন, প্রথমে পিসিসি করতে দিবেন, এবং পিসিসির পরে আপনি যেটা করবেন, পিসিসি এবং আপনার যে নার্সের সার্টিফিকেট দুইটাই আপনি ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন করবেন। এটা ফরেন মিনিস্ট্রি ফ্রি অফ কস্টে করে দেয়। এটা আপনি করার পরে আমাদেরকে দিবেন, সেই সময় দিতে হবে। আচ্ছা, আমি তো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। হুম, তো সেটাই। আপনার আমাদের তো ডকুমেন্টস আমি হসপিটালকে দিব যদি আপনি অ্যাপ্লাই করতে চান। ওরা যদি ইয়েস বলে তাহলে আপনি ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবেন। ওকে। তা আপনি কি ইন্টারেস্টেড কিনা এটা আমাকে এখন জানাবেন না পরে জানাবেন? না, আমি ইন্টারেস্টেড। ওকে, তাহলে আপনারটা আমরা আজকেই ফরওয়ার্ড করে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আর কোনো কোশ্চেন? জি না, আপাতত না। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, মিস্টার সোহেল আপনি কি আছেন? সারোয়ার হোসেন সোহেল না থাকলে রাহাদুল ইসলাম, আপনি আছেন? রাহাদুল ইসলাম মনে হয় নেই। এমডি রাসেল হোসেন, আপনি আছেন? জি আছি। আসসালামু ওকে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া আ বলেন। জি, আমার একটা প্রশ্ন হচ্ছে যে ভিসা না হলে আসলে নন রিফান্ডেবল কত টাকা? আর আ কোন ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে কিনা? ওকে এটা একটু জানাবেন। যে ওকে ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, হ্যাঁ।
ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমত হচ্ছে ভিসা না হলে আপনার এই অ্যাটাস্টেশনের টাকাটা আপনার ফেরত আসবে না। যেটা আপনি 35,000 টাকা প্রথমে দিচ্ছেন, এটা ফেরত আসবে না। কারণ এটা আসলে টোটালি থার্ড পার্টি, ঠিক আছে? এই থার্ড পার্টিতে আমরা খরচ করে ফেললে এটা যদি ভিসা না হয় এটা কেউ আপনার বেয়ার করবে না, কেউ রিফান্ড করবে না, আমাদেরকেও করবে না। সো এটা নন রিফান্ডেবল। আর যেটা হচ্ছে ওয়ার্ক পারমিট আসার পরে আপনার 2,000 পে করতেছেন, সেখানে 1,000 নন রিফান্ডেবল। 1,000 দেরহাম বলতেছি আমি, সবকিছুই দেরহামে হিসাব হচ্ছে, ঠিক আছে? তো 1,000 দেরহাম হচ্ছে নন রিফান্ডেবল। আর হোপফুলি আপনি যদি সবকিছু ডকুমেন্ট ওকে থাকে, বি কনফিডেন্ট, কারণ এটা আমি কখনো শুনি না যে আহ, এরকম হয়। আপনার যদি ইন্টারভিউ হবে ইংলিশে, সবাইকে একটা কোশ্চেন বলতে ভুলে, মানে একটা ইস্যু বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে বি কনফিডেন্ট, ঠিক আছে? আপনি যদি ইংলিশে মুখে জড়তা থাকে এখনই প্র্যাকটিস করেন, আপনাদের হাতে স্টিল 7 দিন সময় আছে, ভালো মতো প্র্যাকটিস করেন। ইন্টারভিউ হবে ইংলিশে, এবং ওইখানে কোনো ল্যাঙ্গুয়েজের ইস্যু নাই, ওইখানে ইংলিশই প্রাইম কনসার্ন। ইংলিশে কথাবার্তা বলবেন, কাজকর্ম ইংলিশে হবে। সো ল্যাঙ্গুয়েজের কোনো রিকোয়ারমেন্টও নাই। সো ইংলিশটা আপনার চেক হবে ইন্টারভিউতে ডেফিনেটলি। আপনার ইংলিশটা যেন ভালো হয় সেইটা আপনি আমাদেরকে এনশিওর করবেন, ঠিক আছে? কারণ হচ্ছে আমরা কিন্তু আপনাদের কোনো ইন্টারভিউ নিচ্ছি না। আমরা কিন্তু ইন্টারভিউ নিলে হয়তো ইংলিশটা চেক করতে পারতাম। তো যেহেতু এখন নিচ্ছি না, তো চেষ্টা করব মেইন ইন্টারভিউর আগে একটা প্রি ইন্টারভিউ নিতে, তখন হয়তো আপনার ইংলিশটা চেক হবে। তো কারণ হচ্ছে কি, আমরা যখন ইন্টারভিউ, ইন্টারভিউর সরি, ইন্টারভিউর কোশ্চেন প্যাটার্ন কেমন হবে এ ব্যাপারে আপনারা কোনো ধারণা দিবেন কিনা, যে এই ধরনের মানে কোশ্চেন তো অবশ্যই। আমাদের কোন ধরনের কোশ্চেন আসবে তা নাই, তারপরেও হচ্ছে যে আপনারা কোনো শর্ট সাজেশন দিবেন কিনা, আচ্ছা, শর্ট এটা আপনাদের সাজেশন তরফ বলতে থেকে। প্রথমত হচ্ছে কিছু জেনেরিক কোশ্চেন হয়, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, আপনার ব্যাপারে বলেন, ঠিক আছে? আপনার কাজের ব্যাপারে বলেন, আপনার পড়াশোনার ব্যাপারে বলবেন। তারপরে যেটা হয় যে বুলগেরিয়া কেন আসতে চাচ্ছেন, ওয়াই ইউ ওয়ান্ট টু কাম টু বুলগেরিয়া, ঠিক আছে? এটার একটাই রিজন, বেটার স্যালারি, বেটার লাইফ, বেটার ক্যারিয়ার, দ্যাটস ওয়াই। আপনি এখানে লং টার্ম থাকবেন কিনা ওটা ওরা চেক করবে, যে এখানে আমার হসপিটালে থাকবেন কিনা, নাকি এখান থেকে ভেগে যাবেন। তো এছাড়া যেটা হচ্ছে নার্সিং রিলেটেড কোশ্চেন করবে, আপনি যেহেতু পড়াশোনা নার্সিং এর উপরে, সেটা নিয়ে আমি কথা বলবো না, কারণ হচ্ছে এনি কোশ্চেন হতে পারে আপনার পড়াশোনার উপরে, যে বা কাজের উপরে, যে আপনি নার্স হিসেবে যে কাজ করতেছেন, রোল প্লে করতেছেন, সেটার কোশ্চেন হতে পারে। অবশ্যই হবে, হতে পারে না, অবশ্যই হতে পারে। সো এইটার বাইরে সাধারণত কিছু জেনেরিক কোশ্চেন, যেটা আমি এখনই আপনাকে বলে দিলাম, এর বাইরে কোনো কোশ্চেন হয় না সাধারণত। এনিথিং এলস? ভাইয়ার কি আর কোনো কোশ্চেন আছে? না, আমার কোশ্চেন নাই, আর আমি একটু বাইরে, আমি কোশ্চেন থাকলে একটু পরে করব, আপনি অন্য কেউ কোশ্চেন করেন আর কি। আচ্ছা, আচ্ছা, ঠিক রাসেল আছে। মিয়া কি মানে কনফার্ম কিনা এটা তো এটা বলতে হবে। জি জি, ইন্টারেস্টেড, ওকে, কনফার্ম। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আব্দুল লতিফ, আপনি কি আছেন? মিস্টার আব্দুল লতিফ, মিস্টার আব্দুল লতিফ, মিস্টার মুস্তাফিজুর রহমান, মিস্টার মুস্তাফিজুর রহমান, সোমা আছেন? সোমা, আপনাদের যাদের নাম কল করছি কাইন্ডলি একটু আপনারা থাকলে মাইকটা অন করে আপনার কোশ্চেনটা শেয়ার করবেন। আব্দুল লতিফ, মুস্তাফিজুর রহমান, সোমা, আপনাদের তিনজন মনে হচ্ছে অ্যাবসেন্ট। মিস ডলি খাতুন আছেন? আমাদের মধ্যে অনেকেই আছে ভাইয়া, একটু সরি ইন্টারাপ্ট করতেছি, যে জি, তারা জি। অন ডিউটিতে আছে, প্লাস অপারেশন থিয়েটার বলেন বা ওয়ার্ডের ডিউটিতে আছে, বাট তারা শুনতেছে কিন্তু কথা বলতে পারতেছে না, এরকম হচ্ছে, তো এই জন্যই তারা হয়তো রেসপন্স করতে পারতেছে না। প্লিজ কন্টিনিউ আচ্ছা, করুন। আচ্ছা, ঠিক আছে। তাহলে ইন দ্যাট কেস আমি আপনাদেরকে একটা সাজেশন দিব। রেসপন্স করতে না পারলেও সমস্যা নাই, কিন্তু আপনার অ্যাটলিস্ট চ্যাটে লিখে দেন যে আমি অ্যাটেন্ড আছি এবং আমি কনফার্ম, অথবা আমি পরে জানাবো আমি করব কিনা। তো এটা আমাদেরকে একটু এখনই একটু চ্যাটে লিখে দিবেন যারা আছেন। আচ্ছা, আহ, ডলি খাতুন রেজ দ্য হ্যান্ড। আচ্ছা, ডলি জি, মিস ডলি, আপনি বলেন, আপনার কোশ্চেনটা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। ডলি খাতুন, জি, জি, রাজশাহী থেকে বলছি। জি, জি, আপনারা কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে
কেয়ার গিভার ভিসায় থাকা অবস্থায় স্পাউস কি নেওয়া যাবে নাকি নার্সিং এ কনভার্ট হওয়ার পরে স্পাউস নেওয়া যাবে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ওইখানে আমাদের গভর্নমেন্ট হসপিটালে জব হবে নাকি প্রাইভেট হসপিটালে জব হবে? থ্যাংক ইউ। ওকে, আচ্ছা। প্রথমত হচ্ছে আপনার কোশ্চেনটা আমি দেই যে আপনার হচ্ছে যেটা আগেও বলেছি, সেটা তখন মনে হয় আপনি ছিলেন না, হয়তো আপনি বের হয়ে গেছিলেন, কারণ আপনার হয়তো মাঝখানে দেখেছি অনেকবার আপনি বের হয়ে গিয়েছিলেন হয়তো কানেকশনের জন্য। প্রথম কোশ্চেনটার অ্যান্সার আমি প্রথমে দিয়েছি যে স্পাউস হিসেবে আপনারা যেতে চান, ঠিক আছে, সেটা অলরেডি এটার ব্যাপারে আমরা আলোচনা করেছি। তো যদি ইন্টারেস্টেড থাকেন ওনারা প্রসেস করে দিবেন, কিন্তু দেখা গেছে আপনার স্যালারি যদি 850 থাকে, তো আপনার স্পাউস হিসেবে নিলে আপনি ইমিগ্রেশন অবশ্যই আপনাকে একটা কোশ্চেন করবে যে এখানে লিভিং কস্ট আছে 800, যদি স্পাউস নিয়ে থাকেন তাহলে আহ, আপনি কিভাবে এটা ইয়া করবেন। আপনার স্যালারি 850, আপনার খরচই হয়ে যাচ্ছে 800, এটা আপনি কিভাবে কি করবেন। তো তখন আপনার কি অ্যান্সার থাকবে সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই জন্য যেটা হচ্ছে সাধারণত ইউরোপের একটা নিয়ম আছে যে আপনার স্যালারি যদি ভালো হয় আপনি স্পাউস নিয়ে গেলে ভালো, যদি স্যালারি যদি কম হয় তখন কিন্তু এই প্রশ্নের সম্মুখীন আপনি হবেন। তখন আপনি এটা দিয়ে কিভাবে ইয়া দিবেন। এখানে একটা কথা হচ্ছে আপনার হাজবেন্ড উনি কি করেন, এটাও ভেরি ইম্পর্টেন্ট, যে উনি আসলে কি করেন, উনি ইউরোপে যেতে চাচ্ছেন কেন আপনার কাছে বেসিকলি আচ্ছা ভাই, উনি প্রপার। বেসিক্যালি কোশ্চেনটা করছেন না, উনি অ্যাজ এ কেয়ার গিভার যাইতে চেতেছে। অ্যাজ এ কেয়ার গিভার যাওয়ার পরে যখন সে অ্যাজ এ কেয়ার গিভার পজিশনে কাজ করতে থাকবে, ওই টাইমে উনি কি ওনার স্পাউসকে নিতে পারবে কিনা? হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছি যে উনি তো আপনার আমাদের কনসার্ন পার্সন আমাদের জানিয়েছেন যে ওনারা প্রসেস করে দিবেন, ঠিক আছে, প্রসেস করে দিবেন, বাট তবে এটা একটা লম্বা টাইমের বিষয়। লম্বা টাইমের হ্যাঁ, বিষয়। এটা লম্বা টাইমের বিষয়, ইমিডিয়েটলি আপনি করতে পারবেন না, বাট অ্যাটলিস্ট 6 মান্থ কাজ করার পরে হচ্ছে আপনি এটা জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে আমি আপনাকে বলি, যেটা হচ্ছে আপনি যেটা সেকেন্ড কোশ্চেন করছেন, ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন করছেন সেটা হচ্ছে এভাবে প্রাইভেট আর গভর্নমেন্ট তো বলে না, এটা আসলে ওইখানে এটাকে বলে নন প্রফিট অর্গানাইজেশন, ঠিক আছে, নন প্রফিট অর্গানাইজেশন বলা হয় এটাকে। আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে হাজবেন্ড ওয়াইফ দুইজনই যদি নার্স হয় এবং দুইজনই যদি ইন্টারভিউ সিলেক্ট হয়, হুম। সেই ক্ষেত্রে বাচ্চার জন্য কোনো ফ্যাসিলিটি আছে কিনা, যে বাচ্চাকে নিয়ে তারা একসাথে ফ্লাই করতে পারবে কিনা? আচ্ছা, বেবির ক্ষেত্রে আমি এটাই বললাম যে বেবির প্রসেসটা অনেক জটিল প্রসেস। দুজনেই যদি হাজবেন্ড ওয়াইফ নার্স হয়ে থাকেন, এটা যদি মানে বেবি এটা নিতে তো পারেন বেবি কিনা। বেবি আসলে জিনিসটা স্পাউসের ক্ষেত্রে চলে যেতেছে, হ্যাঁ, তো বুঝছেন আপু? বেবি এটা আসলে আসলে এটা স্পাউসের ক্ষেত্রে চলে যেতেছে। হ্যাঁ, সেটার ক্ষেত্রে স্পাউসটা তো আচ্ছা ঠিক আছে, ডিপেন্ডেন্ট বুঝতে ভিসা। পারছি। স্পাউসটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভিসা, ডিপেন্ডেন্ট ভিসা প্রসেসিং জটিল প্রসেস না কম্পারেটিভলি টু তবে আপনার বেবির আপনার প্রসেস। হচ্ছে দুইজনে যদি হাজবেন্ড ওয়াইফ দুইজনে যদি আপনারা নার্স হন, তাহলে হচ্ছে আপনারা খুব সহজে ইজিলি আপনারা আপনার বেবিকে নিতে পারবেন, বাট যাওয়ার সময় নিতে পারবেন না হয়তো। আফটার না, 6 মান্থস কাজ করার পর যাওয়ার আপনারা সময় কেউ পারবেন না, যাওয়ার সময় পারবেন না, এটা কেউ হচ্ছে পারবে না, যাওয়ার সময় হ্যাঁ, কেউ যাওয়ার পারবে না। সময় কেউই পারবেন না, এটা হচ্ছে প্রসেস করে নিতে হবে। তো প্রসেসিং এর সময় আপনি প্রসেস পারবেন, বাট প্রসেসিংটা হ্যাঁ, লেন্দি, কারণ 6 মাস এখানে মিনিমাম এখানে টাইম। বেসিক্যালি এখানে বাংলাদেশে থাকা অবস্থায় আপনি জিনিসটা করতে পারবেন না, আর ওইখানে যাওয়ার পরে যখন আপনার ওইখানে রেসিডেন্স কার্ড হবে, টিআরসি কার্ড হবে, হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য রেসিডেন্স কার্ড আপনি হচ্ছে অ্যাপ্লাই করলে আপনার ইজিলি কাজটা হয়ে যাবে, বুঝছেন। আপনি বাংলাদেশে থাকা অবস্থায় আপনার ওইখানে ইউরোপিয়ান কোনো রেসিডেন্স কার্ড নেই, যে কারণে এই জিনিসটা একটু লেন্দি এবং প্রবলেমেটিক, বাট ওইখানে যাওয়ার পরে যখন আপনার কার্ড হয়ে যাবে, দেন আপনি ইজিলি আপনি আপনি নিয়ে আসতে পারবেন, এটা তেমন কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমি নাম কল করতেছি। ডলি আপু, আপনার ব্যাপারটা একটু জানতে চাচ্ছি। আপনি কি মানে এখানে কি আপনার কোনো ইয়ে আছে কিনা, মানে কনফার্মেশন আছে কিনা, অথবা পরে জানাবেন, সেটা আমাকে একটু জানান এখন। ভাই আমার আরেকটা বিষয় জানার ছিল, সেটা জি। হচ্ছে যে হাজবেন্ড ওয়াইফ দুজনই নার্স, হুম হুম তাদের বেবি নাই। তো সেই ক্ষেত্রে তারা যদি দুইজনই সিলেক্ট হয়, হুম হুম। ওইখানে যাওয়ার পরে দুজন আর কি মানে কোনো ফ্যাসিলিটি আছে কিনা, যে ফ্যামিলি বাসা দিবে এরকম কোনো কিছু, নাকি দুজনকে আলাদা থাকতে হবে?
না, এটার ব্যাপারে যেটা হচ্ছে দুজনই অ্যাকোমোডেশন পাবেন। এখন সেই অ্যাকোমোডেশন একসাথে পাবেন কিনা এটা হসপিটাল থেকে জানতে হবে। যদি হসপিটাল না দিতে পারে, ইন দ্যাট কেস আলাদা বাসা নিতে হবে। তবে আমরা আপনাকে বলে রাখবো যে মেন্টালি প্রিপারেশন রাখেন আলাদা বাসা নেওয়ার। সাধারণত যেগুলো হচ্ছে ডরমিটরি সিস্টেম। এটা হসপিটালকে বললে এগ্রি করবে, যেহেতু হ্যাঁ, তারা চেষ্টা হাজবেন্ড এন্ড করবে। ওয়াইফ। হ্যাঁ, 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 তাদেরকে তারা সেম চেষ্টা অ্যাকোমোডেশন করবে। দেওয়া যাবে, এটা প্রবলেম হবে না। হ্যাঁ, চেষ্টা করবে ওনারা, তা অবশ্যই চেষ্টা হসপিটালকে করবে। রিকোয়েস্ট করে এটা দেওয়া যাবে। হ্যাঁ, যদি ইন কেস, আমি বলে রাখতেছি, ইন কেস যদি এরকম হয়, ওটাও মেন্টালি প্রিপেয়ার্ড থাকা উচিত যে ওরা যদি অ্যাকোমোডেশন দিতে না পারে ইন কেস, ঠিক আছে, তখন আপনারা যেন মেন্টালি প্রিপেয়ার্ড থাকেন। তবে রিকোয়েস্ট করলে অবশ্যই তারা করবে, কারণ সত্যি কথা বলতে স্টাফের টপ নচ প্রায়োরিটি দেওয়া হয়। তারপরে এটা আমরা আচ্ছা, হসপিটালের সাথে আলাপ করব যে ওনাদের এখন কোনো ইস্যু আছে কিনা এটা রিলেটেড, যে আমরা কোশ্চেন করবো, এটা আমরা কোশ্চেন নিয়ে রাখতেছি, সমস্যা নেই। ভাইয়া আমার আরেকটা প্রশ্ন ছিল, হুম, হুম। সেটা হচ্ছে এখানে আপনাদের কেয়ার গিভার ভিসায় সর্বনিম্ন বেতন ধরেছে 850 ইউরো। জি, জি। তো এইটা কি সবার জন্য ফিক্সড, নাকি এক্সপিরিয়েন্স অনুযায়ী অথবা ইন্টারভিউতে যারা ভালো মন্দ করবে তার উপর নির্ভর করবে যে স্যালারি আরো বাড়বে? 850 শুরু, কিন্তু কারো 900, কারো 1000, 1200 এরকম কি হবে, নাকি ওইটাই ফিক্সড সবার জন্য একই? হ্যাঁ, এটাও আমি বলেছিলাম যে এটা আসলে ওনারা 1000 ইউরো পর্যন্ত দেওয়ার জন্য রেডি আছেন। তবে ডিপেন্ডস অন ইউর ইন্টারভিউ। আপনার কেউ যদি ইন্টারভিউ খুব ভালো হয়, অবশ্যই পেতে পারেন। শুধুই কি ইন্টারভিউ, এক্সপিরিয়েন্স প্লাস ইন্টারভিউ দুটাই কি দেখবে, দুইটাই, নাকি দুইটাই, শুধু দুইটাই, ইন্টারভিউ? দুইটাই এক্সপিরিয়েন্স প্লাস ইন্টারভিউ দুইটাই। যেমন আমাদের এখানে কিন্তু আমরা অনেকজন আছি যাদের 15+ ইয়ার্স আছে হুম, ওয়ার্ক এক্সপিরিয়েন্স। হুম, হুম। কারো আছে 5 বছর, কারো 2 বছর, কারো আপনার আরো বেশি আছে, হ্যাঁ, হ্যাঁ। 20+22+ও আছে। এই জন্যই এখন প্রশ্নটা করলাম এখানে সবার এখানে থেকে। আসলে ব্যাপারটা হয়েছে কি, আপনি লাইক ফর এক্সাম্পল আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলি। একজন আমি দেখেছি একটা অন্য প্রফেশনে 15 বছর ধরে এক্সপিরিয়েন্স, কিন্তু উনি ইংলিশে কথাই বলতে পারেন নাই, ঠিক আছে। ইন দ্যাট কেস ওনাকে সিলেক্টই করেনি। তো ব্যাপারটা হচ্ছে কি, ওভারঅল একটা পারফরমেন্স, লাইক আপনি ঠিক মতো কমিউনিকেশন স্কিল আছে, আপনি কথা বলতে পারতেছেন ইংলিশে, আপনার ভালো, আপনার এক্সপেরিয়েন্স ভালো, সবকিছু ওভারঅল আর কি, নট অনলি এক্সপেরিয়েন্স। আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। আর আমাদের এখানে আসলে আমাদের অনেকজন আছে যাদের ফরেন এক্সপিরিয়েন্সও আছে। রিসেন্টলি কেউ ব্যাক করেছে, কেউ কিছুদিন আগে ব্যাক করেছে, ফরেন এক্সপিরিয়েন্সও আছে। এই জন্য আমার আসলে প্রশ্নগুলা করা, আমি সবার অনেকের নাইস, পক্ষ নাইস। থেকে করেছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তো আচ্ছা, এর- উনি একটু উনি উনি একটু কনফার্মেশনটা করলে ভালো হতো, তাহলে আমি আপডেট করতে পারতাম। জি ভাইয়া, আমি আমার হাজবেন্ড হচ্ছে আব্দুল লতিফ, ও একটু ব্যস্ত আছে, অফিসে আছে, এই জন্য ও ইয়েতে আছে, শুনছে কিন্তু কথা বলতে পারছে না। আমরা দুজনেই ইয়ে করবো, ওকে, ইন্টারেস্টেড। থ্যাংক ইউ। ওকে, ওকে, ওকে। ওকে, ওকে। আচ্ছা, এরপরে আমি চলে যাচ্ছি সাভিয়া আক্তার। সাভিয়া আক্তার, আপনি আছেন? সাভিয়া আক্তার, ঝুমুর চৌধুরী, সাভিয়া আক্তার, ঝুমুর চৌধুরী, মানিকা কার্তিনা, কীর্তানিয়া, সরি আমি প্রোনাউন্সিয়েশন একটু ভুল করেছি, কীর্তেনিয়া। মানিকা, আপনি আছেন? আচ্ছা, সাবিহা, ঝুমুর, মানিকা, আপনারা তিনজন আছেন কিনা, কেউ আছেন কিনা জানাবেন। অথবা আপনাদের কেউ যদি অ্যাটেন্ড করতে না পারেন, কাইন্ডলি একটু টেক্সট দিয়ে রাখবেন যে আপনারা সব শুনতেছেন। তো কারণ হচ্ছে, যদি আপনারা টেক্সট না দেন অ্যাটলিস্ট, তাহলে আমরা অ্যাবসেন্ট হিসেবে ধরে নিব। আর অ্যাবসেন্ট হিসেবে থাকলে কিন্তু পরবর্তীতে দেখা গেছে আমরা ধরে নিব যে আপনি প্রসেস করতেছেন না, এভাবেই আমরা ধরে নিব। তো এরপরে চলে যাচ্ছি অনিক সরকার, আপনি আছেন? অনিক সরকার। আচ্ছা, ডলি আপু, আপনি হ্যান্ড রেজ করেছেন। জি ভাইয়া, ওই সাবিহা আক্তার ও আসলে একটু হসপিটালে আছে, ওর বাবুটা খুব অসুস্থ, ডায়রিয়া হয়েছে। ও অনলাইনে আছে কিন্তু কথা বলার মতো পরিস্থিতিতে নাই, এজন্য কথা বলতে পারছে না। মোস্তাফিজ হচ্ছে যে অনগোয়িং ওটিতে আছে, এজন্য সেও কথা বলতে পারছে না অথবা কিছু লিখতেও পারছে না।
এই জন্য ওদেরটা আমি একটু জানাই দিলাম, ওরা হচ্ছে যে আমার ইয়েতেই আছে তো এই জন্য। আচ্ছা ঠিক আছে, এখন আচ্ছা যেহেতু আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখানে একটা ওনার বিষয়টা আপনি একটু তাহলে কনফার্ম করেন 1-2 দিনের মধ্যে, কারণ আপনি তো অলরেডি সব ডিটেলস আপনি জানছেন, বুঝছেন। আমি নাজমুল ভাইয়ের সাথে বা যারা অ্যাবসেন্ট আজকে মানে আছে কিন্তু কথা বলতে পারছে না, ওদের বিষয়টা নাজমুল ভাইয়ের সাথে আমি কমিউনিকেট করে নিব। আমার থ্রুতেই সবাই সিভি গুলা নাজমুল ভাইকে দিয়েছে, আমি সব ওদের সাথে কথা বলে নাজমুল ভাইকে জানাবো সব। আচ্ছা 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 ঠিক আচ্ছা, আছে ঠিক ওকে। আছে। আচ্ছা, অনিক সরকার, হামিদুল ইসলাম, আপনারা আছেন? জি, আমি হামিদুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। জি, আশা করি ভালো আছেন। জি ভাই আমার আলহামদুলিল্লাহ। কোশ্চেনটা হচ্ছে এরকম যে, এই যে আপনি একটা কথা বলছেন যে কেয়ার গিভার টাইটেল, হ্যাঁ? তো জি জি এটা যদি আরেকটু ক্লিয়ার করতেন এই কনসার্নটা, যে এরকম যে টাইটেল থাকলো বাট আমাদের ডকুমেন্টেশন আই মিন ওয়ার্ক পারমিটে কি লেখা হুম, থাকবে? যদি কেয়ার গিভার থাকে এটা কিন্তু একটা ডকুমেন্টেশন হয়ে গেল। এজ এ ডকুমেন্টেশন হিসেবে কিন্তু আমরা সাইন আপ করলাম যে হুম, কেয়ার হুম, গিভার। তো হুম, সেক্ষেত্রে দেখা গেল আমরা কেয়ার গিভার হিসেবেই আমরা ওইখানে গেলাম। হুম। আপনি বললেন যে এটা আপনাকে কনভার্ট হবে, আপনাকে বলি নার্স রিলেটেড ওয়ার্ক থাকবে, মানে কাজকর্ম থাকবে। বাট আমার প্রশ্ন হইলো যে কেয়ার গিভারে আমরা টাইটেল থাকলো, এটা কি ডকুমেন্টেশনে থাকবে নাকি মৌখিক ভাবে? না না, সব আর একটা জায়গাতেই থাকবে কোশ্চেন ওটা, হলো, সব জায়গাতেই থাকবে। আচ্ছা কেয়ার, আচ্ছা, কারণ তো হচ্ছে কি, সেক্ষেত্রে আমরা সাইট, আচ্ছা আমি এটা হ্যাঁ, ডিটেলস বলতেছি, আপনি কোশ্চেনটা শেষ করেন, সরি। না না সমস্যা নেই, বলেন, আপনি ডিটেলস বললেই হতে না পারে না আমি না না, আপনি পরেরটা বলেন, একসাথে অ্যান্সার দিই। আচ্ছা। তো সেক্ষেত্রে দেখা গেল যে আমরা ডকুমেন্টেশন হইলো, হুম তো হুম আমরা সেই ডকুমেন্টেশন ওয়াইজ আমরা সাইন আপ করে আমরা মেনে নিলাম যে আমরা কেয়ার এজ এ কেয়ার গিভার হিসেবে আমরা গেলাম, হ্যাঁ? হুম, হুম। তো জি, যাওয়ার পর কি এটা কি পসিবল এরকম হবে যে কেয়ার গিভার হিসেবে আসছেন, কেয়ার গিভারের কাজ করবেন, আচ্ছা আচ্ছা যেহেতু ডকুমেন্টেশন আছে? আচ্ছা আচ্ছা এই একটা, ঠিক আছে। এটা আহ, যদি একটু ক্লিয়ার আচ্ছা, করেন। এটার প্রসেসটা আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। আমাদের বুলগেরিয়াতে যেটা হয়েছে, একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে আপনি বুঝতে পারবেন যে শিওর। এক ক্যান্ডিডেট আমরা অ্যাপ্লাই করেছি। তো তার হচ্ছে অ্যাকচুয়ালি তার যে কোম্পানির সাথে ইন্টারভিউ হয়েছে, সবকিছু হয়েছে, গেছে, যায়নি, যাবে, যে কাজ করবে, কোম্পানি যে যে স্যালারি বলেছে, এভরিথিং, যা যা জব ডকুমেন্টস এগুলা, সেগুলো সে পালন করবে। কিন্তু যখন ইমিগ্রেশনের জিনিসটা প্রসেস হয়, ইমিগ্রেশন চেক করে যে আপনি যে হায়ার করতেছেন ওকে, ইমিগ্রেশন কিন্তু আপনাকেও চেনে না, ঠিক আছে? কোম্পানিরও কোনো তার সাথে সখ্যতা নাই যে কোম্পানি বলল আর সে রাজি হয়ে গেল। সে অনলি ডকুমেন্টেশনের উপরেই আপনার কাজ করবে। সে যখন দেখবে আপনি নার্স হিসেবে আসতেছেন, তখন আপনাকে নার্সের লাইসেন্স, লাইসেন্স দেখতে চাবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, তখন যদি আপনি দেখতে না না দেখাতে পারেন, ও 7 দিন সময় দেয়, 7 দিনের পর এটা ক্যানসেল করে দেয়। তো এইজন্য মানে আপনি যখন যাবেন, কেয়ার গিভারে আসলে কোনো লাইসেন্সের ইস্যু থাকে না। তো আপনাকে ডকুমেন্টেশনে কেয়ার গিভার হিসেবেই থাকবেন এবং যাবেনও অ্যাজ এ কেয়ার গিভার ভিসা নিয়ে, কিন্তু কাজ ওখানে করবেন সব নার্সের কাজ করবেন। কারণ হচ্ছে, আমি আপনাকে বলি, আমরা 10 জন কেয়ার গিভার নিচ্ছি যারা রিয়েলি কেয়ার গিভার, যারা আসলেই কেয়ার গিভার হিসেবেই ওইখানে কেয়ার গিভারে চাকরি করবো। ওদের স্যালারি হচ্ছে 470 ইউরো, ঠিক আছে? কিন্তু ওরা হচ্ছে কেয়ার গিভারের কোর্স করা, ঠিক আছে? কোর্স করা, তারা কেয়ার গিভার হিসেবে থাকবে। তারা আসলে নার্সের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। তাদের টাইটেলটা থাকবে হলো গিয়ে ক্লিনার, মানে তাদের টাইটেল থাকবে ক্লিনার হিসেবে যাবে তারা, কিন্তু তারা কাজ করবে, কেয়ার গিভারের কাজ করবে ওইখানে যে। কারণটা কি? কারণ হচ্ছে হলো গিয়ে, কেয়ার গিভার হিসেবে যাইতে গেলেও আপনার মিনিমাম নার্সের ডিগ্রি লাগবে, আপনার একটা ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে। যাদের ডিপ্লোমা সার্টিফিকেট নাই, জাস্ট বাট কেয়ার গিভারের কোর্স করা আছে, অনেক জায়গায় তো আপনারা জানেন কোর্স করে, তারা কি করতেছে, তাদের প্রসেসিং হচ্ছে ক্লিনার হিসেবে, তারা সব কিছু ডকুমেন্টেশনে ক্লিনার থাকবে, কিন্তু তারা কাজ করবে নার্সের অ্যাসিস্ট্যান্ট হিসেবে, তাদের স্যালারিও থাকবে 470 ইউরো। এখন আপনি যখন লাইসেন্স নিবেন, তখন আপনার ওই লাইসেন্সের কপি, আদার্স ডকুমেন্টেশন, তখন যখন আবার ইমিগ্রেশনে সাবমিট করা হবে, তখন সে টাইটেল চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে নার্সে কনভার্ট হবে। কারণ হচ্ছে, আপনি যখন, এটা তো আমাদের দেশের মতো না যে বললাম, টাকা দিলাম হাতে হাতে, বাট গভর্নমেন্টের কাছে অন্য জিনিস রেখে দিলাম। ব্যাপার হচ্ছে, গভর্নমেন্ট আপনার সবকিছু কাগজে কলমে ফলো আপ করবে। আপনি যখন নার্স হবেন, তখন গভর্নমেন্টের থ্রুতে ওই টাইটেল পেলে দেন আপনার স্যালারি বাড়বে। তার আগে আপনাকে, কারণ আপনার স্যালারি তো হাতে হাতে ক্যাশ দিবে না, আপনার ব্যাংকে আসবে বা চেকে আসবে, যেটা রেকর্ড থাকবে। আপনার কোম্পানি ট্যাক্স পে করতেছে আপনার
ইন্স্যুরেন্স পে করতেছে, মেডিকেল ফ্যাসিলিটিস দিচ্ছে। তো এগুলো তো সব গভর্নমেন্টের কাছে রেকর্ড থাকবে। অ্যাজ পার বুলগেরিয়ার গভর্নমেন্ট ল অনুযায়ী আপনি সব ফ্যাসিলিটিসই পাবেন। তো গভর্নমেন্টের কাছে সব রেকর্ডটা থাকবে। সো এটা আপনার কাগজে কলমেই হবে। হ্যাঁ, বাট ইনিশিয়ালি আপনাকে মানে হচ্ছে নার্স হিসাবে তখনই আপনি হচ্ছে কনভার্ট হতে পারবেন যখন আপনার লাইসেন্স হবে, ইউ লাইসেন্স। আপনি এখানে বসে তার ইউ লাইসেন্স করতে পারবেন না। আপনি ওইখানে যা ইউ লাইসেন্স করবেন, দেন আপনাকে হসপিটাল অথরিটি আপনাকে আপনার পজিশন চেঞ্জ করে নার্সে করে দেবে এবং স্যালারি ওই টাইমে ইনক্রিজ হবে। বাট অ্যাজ এ নার্স হিসাবে যাওয়ার কোনো অপশন ইউরোপে নাই, ফার্স্ট অফ অল কোনো কান্ট্রিতে নাই, বিকজ দে নিড লাইসেন্স। হ্যাঁ, নার্স ডক্টর এই ধরনের কাজে লাইসেন্স লাগে। আপনি অ্যাজ এ নার্স হিসাবে কখনোই কোনো ইউরোপের কান্ট্রিতে যেতে পারবেন না সরাসরি বাংলাদেশ থেকে। আপনি ওইখানে যাওয়ার পরে আপনার লাইসেন্স হাতে পাবেন, দেন আপনি হচ্ছে নার্স, অ্যাজ এ নার্স হিসাবে আপনি জব স্টার্ট করতে পারবেন বা কনভার্ট হতে পারবেন। বাট ফ্রম বাংলাদেশ দেয়ার ইজ নো অপশন। অ্যাজ এ কেয়ার গিভারই যাইতে হবে, যে আপনার এক্সাম দিয়ে নার্সে কনভার্ট হতে হবে। আচ্ছা, ধন্যবাদ ভাইকে। আসলেই বিষয়টা আমার মানে আমি এখনো ক্লিয়ার হই নাই নিজের কাছেই। যদিও আচ্ছা, সেটা হলো যে বিষয়টা কোন জায়গায় আপনি ক্লিয়ার হন না, আপনি একটু মানে আরেকবার বলেন, আমি ক্লিয়ার করতেছি। মানে এটুকুই, মানে আপনি যতটুকু বলছেন একদম মানে পরিষ্কার ভাবেই বলছেন। কিন্তু আমার কাছে প্রশ্ন হলো যে আমরা তো ডকুমেন্টেশন ওয়াইজ আমরা কেয়ার গিভারে গেলাম, তো যাওয়ার পরে দেখা গেল হসপিটালে না কাজ দিয়ে কোনো একটা বাসা বাড়িতে একটা কেয়ার গিভার এজ এ কেয়ার গিভার না হিসেবে না একটা আর পেশেন্ট। না না, এটা তো কোনো মানে কোনো এজেন্সি বা কোনো এজেন্সির আন্ডারে আপনারা যেতেছেন না। আপনারা হচ্ছে ডিরেক্ট কোম্পানিতে যেতেছেন, যেই কোম্পানিতে হায়ার করবে ওই কোম্পানিতে যেতেছেন। তা আপনারা এখানে না দিয়ে ওইখানে দিল, এই ধরনের কোনো সিস্টেম নাই, ঠিক আছে? আপনারা যেতেছেন ডিরেক্ট কোম্পানিতে। তো আপনাদের কাজ যেই যেই কোম্পানি আপনার ইন্টারভিউ নেবে ওই কোম্পানিতে যে আপনি কাজ করবেন, ওই পজিশনে আপনি কাজ করবেন। এমন না যে আপনি যাবেন অন্য একটা কোম্পানির আন্ডারে, অন্য একটা কোম্পানি আরেক কোম্পানির দিবে, এইভাবে এরকম কোনো সিস্টেম না। সিস্টেমটা হচ্ছে আপনি ডিরেক্ট কোম্পানিতে যাবেন। আচ্ছা, এখানে কোনো আরেকটু এইটা না দিয়ে আমার ওইটা হুম, দিবে, এই ধরনের কোনো সিস্টেম নেই। আরেকটু আচ্ছা, অ্যাড মানে করি। এই কথাটা আমি এই জন্যই নিয়ে আসলাম। ধরেন আমাদের ঢাকাতে অনেক এজেন্সি বলেন বা অনেক মানে জি জি, পরিচিত বুঝতে অনেক পারছি, আছে আপনার যে বিষয়টা বুঝতে পারছি। যে মানে কেয়ার গিভার বইলা হিসেবে দেয় বাসায় একটা, কাজ যাওয়ার করতেছে, পরে দেখে হ্যাঁ, আরেক কাজ। আরেকটা। তো দেখা আচ্ছা, গেল যে হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ক দিস ইজ পারমিটে দে আর আমাদের দ্য কেয়ার সাপ্লাই গিভার কোম্পানি। থাকলো। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, সাপ্লাই কোম্পানি। তো আমার কথা হচ্ছে যে কেয়ার হ্যাঁ গিভার বাট হিসেবে ডকুমেন্টেশনও থাকলো, কোনো সমস্যা নাই। কিন্তু ওইখানে ওয়ার্ক পারমিটের মধ্যে যদি ওয়ার্কিং প্লেস যদি লেখা থাকে, এটা কি হসপিটাল অবলিক হাউস এরকম কোনো কথা লেখা থাকবে, নাকি অনলি নো নো কর্পোরেট নো হসপিটাল এরকম লেখা থাকবে? নো 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 নো, এটা যদি অনলি একটু বলেন। অনলি অনলি হসপিটাল, অনলি হসপিটাল, হসপিটাল। আমি অনলি আপনাকে হসপিটাল। বলি, এটা আরো ইজি হয়ে যাবে যখন আপনি আমাদের অফিসে আসবেন। আপনার যখন জেডিটিডি বের হবে, জব কন্ট্রাক্ট যেটা, যেটা হসপিটাল আপনাকে জি প্রোভাইড জি। করবে, সেইখানেই আপনার লেখা থাকবে যে কোথায় কাজ করবেন। ঠিক আছে? তো এটা আপনাকে সাইন করতে হবে। তো আপনি তখনই ডিটেলস জানবেন যে আপনার কোন লোকেশনে কোথায় কাজ করতে যাচ্ছেন। না আর না, এটা আমাদের এন্ড থেকে আমরা কনফার্ম যে আপনি ডিরেক্ট হসপিটালে এটা কাজ, ঠিক আছে? ডিরেক্ট হসপিটালে। না তাহলে ঠিক আছে, তাহলে সমস্যা নেই। তাহলে আরেকটা আপনি কথা কি হচ্ছে, আপনি কি তাহলে কনফার্ম কিনা আমাদেরকে একটু আপডেট করবেন। ইনশাআল্লাহ কনফার্ম। যদিও এখন আমি আনমেরিড, বিয়ে করেও ইনশাআল্লাহ হইলেও আমার ওয়াইফকেও নিয়ে যাবো, সে যেন মেডিকেল ইনশাল্লাহ পার্সন হয়, ইনশাল্লাহ, ওকে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আরেকটা হচ্ছে কোশ্চেন আমরা হলো, আপডেট করে রাখতেছি। হ্যাঁ আচ্ছা আরেকটা বলেন। কোশ্চেন হলো যে আমার কথা হলো যে এই যে আপনারা বললেন যে 4,30,000 টাকা, তাহলে দেখা গেল যে বিমান প্লাস আদার্স কস্টিং হচ্ছে আপনারা বললেন সব মিলিয়ে 1.5 লক্ষ টাকার একটা প্রিপেয়ার্ড নিয়ে রাখার জন্য, হ্যাঁ। তো সব জি মিলিয়ে জি কিন্তু জি দেখা গেল 4,30,000 প্লাস 1,50,000, তাহলে হইলো কত, 5,80,000 মতো। ওভারঅল জি দেখা গেল যে 6 লাখই হয়ে গেল। তো আমাদের জি। সবার জন্য দেখা গেল কি যদি এই কস্টটা সো মাচ হাই, তো আপনাদের যদি ডিউ টু রিকোয়েস্ট যদি আপনাদের মাধ্যমে আরেকটু বিষয়টা কমানো যায়, আচ্ছা হ্যাঁ, ভাই, আপনি সেই একটু বিষয়টা যেমন 4,30,000। ইউরোপের মার্কেটে একটু যাচাই করে দেখেন। হ্যাঁ, বাংলাদেশে আমরা তো ওই যে আমাদের থেকে, বললাম, কারণ আমাদের অল প্রসেস দুবাই থেকে হচ্ছে। বাংলাদেশ আমাদের থেকে কম রেটে কোনো এজেন্সি দিতেছে না। আপনি যদি একটা এজেন্সি বাই করে দেখাইতে পারেন যে আমাদের থেকে কম রেটে এই ধরনের কাজ করতে পারতেছে, তাহলে আমরা কম করব, সমস্যা নেই। উই আর দ্য গ্যারান্টি, আই এম গিভিং ইউ দ্য গ্যারান্টি। আমি এখানে আসলে আরেকটু, মার্কেট না না, জাস্টিফাই করার একটু জন্য একটু বলি কথা। ভাই, একটু বলি। এটা ব্যাপার হচ্ছে কি, প্রথমত হচ্ছে যেহেতু আপনারা ইউরোপে, যেটা আমি আরেকজনের মাধ্যমে জানতে পারছি যে আপনারা ইউরোপের ব্যাপারে অনেক আইডিয়া কম। তো এটা ব্যাপার হচ্ছে কি, আমি আপনাকে বলবো যে আপনি একটু আইডিয়া নেন। কারণ হচ্ছে
আমাদের সাথে আরএল কোম্পানি যারা হচ্ছে তারা আমাদের সাথে অলরেডি 2টা কোম্পানি চুক্তি করে আমাদেরকে নার্স দিচ্ছে। ঠিক আছে? তারা মার্কেটে কি চার্জ করতেছে সেটাও আমরা জানি। তো আমাদের কাছ থেকে ওরা B2B রেট নিচ্ছে 4,50,000 টাকা। যারা আমাদের সাথে আরএল কোম্পানিরা করতেছে, আরএল লাইসেন্সধারী কোম্পানিরা আমাদের কাছ থেকে 450 আচ্ছা করে যাই হোক, নিচ্ছে। আরেকটা কোম্পানির এটা তো করা ধরে না, বাট হচ্ছে যে কস্ট আপনাদেরকে এটা না অনেক তারপরও না লিমিটেড। এটা বলা দরকার আছে আপনাদেরকে। তারপরও 20,000 টাকা অনার করছি জাস্ট বিকজ অফ ইউ আর এ গ্রুপ অফ পিপল। ঠিক আছে? দ্যাটস ওয়াই নাজমুল ভাইয়ের রিকোয়েস্টে আমরা হচ্ছে যেহেতু গ্রুপ অফ পিপল এটা আমরা রিকোয়েস্ট করেছি। টু বি অনেস্ট, বা রেস্ট অফ অল দ্য গাইজ যারা আপনাদের সাথে আরো অনেকেই প্রসেসিং করতেছে, অল অফ দেম আমাদের এই জন্যই রেটটা আমাদের ওয়েবসাইটে ডিসক্লোজ করা। বুঝতে পারছেন? বাট আমরা সবচেয়ে মিনিমাম চার্জ নিতেছি, এটা আপনি 100% শিওর থাকেন। ঠিক আছে? এটা ইউরোপে খুবই কম চার্জে করা হইতেছে, খুবই কম চার্জে। বুঝতে পারছি। মানে আমাদের সবার একটা প্রস্তাবনা ছিল অলরেডি 6-7 জন মানে আমরা একটা আলোচনাও করছিলাম, হ্যাঁ, তো পরিচিতের মধ্যে যে এটা 3.5 লাখের মধ্যে পসিবল হয় কিনা এরকম একটা প্রস্তাবনাও না না করছিলাম। প্লিজ, জাস্ট এটা আপনার কাছে পসিবল না, এটা ব্যাপারটা পসিবল। বললাম। যাই সরি হোক, ভাই, এটা আপনারা পসিবল। আপনাদের মতামত তো বলছেনই, কোনো সমস্যা নেই। আর কোনো কোশ্চেন নেই ভাইয়া, নেক্সট যদি ক্যান্ডিডেটের কোশ্চেন থাকে ইনশাল্লাহ কন্টিনিউ করেন। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি তাহলে আপনি কনফার্মেশনটা দিবেন? জি 100% ইনশাআল্লাহ। ওকে। কি নাম আপনার? হামিদুল। জি। আচ্ছা, ওকে, এরপরে থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। এরপরে আছে চাম্পা খাতুন। আপনি নেক্সট। আছেন? চাম্পা খাতুন। চম্পা খাতুন। তারপরে আছেন হলো গিয়ে সাবিনা খাতুন, মনিরা খাতুন। চম্পা খাতুন, সাবিনা খাতুন, মনিরা খাতুন, আপনারা কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মনিরা খাতুন বলছি। জি জি, আপনার কোশ্চেনটা বলেন আপু। কোশ্চেন তো সবগুলাই মোটামুটি শোনা হইলো, ওইরকম কোশ্চেন তেমন একটা জানার মতো কিছু নাই। তবে হচ্ছে ভাইয়া ওই যে ডলি আপু তো একটা কোশ্চেন করছিল যে হাজবেন্ড ওয়াইফ যদি দুইজনেই নার্স হয় সেই ক্ষেত্রে আচ্ছা, এক্সট্রা কোনো আপনার 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 কেউ আছেন হাজবেন্ড আর নার্সে? আপনার কি হাজবেন্ড নার্স? ইয়েস, জি জি আমার হাজবেন্ড নার্স। আপনাদের কি বাবু আছে? না না আমাদের বাবু নেই, আচ্ছা আচ্ছা, দুইজনেই আপনারা সিঙ্গেল আছে। দুজন যেহেতু নার্স আপনারা দুজন অ্যাপ্লাই করতে পারেন এবং আপনাদের দুজনে একসাথে হলে ইনশাল্লাহ একসাথে ফ্লাই করতে পারবেন। আর যদি একজনের হয় পরে ডিপেন্ডেন্ট হিসেবে যেতে পারবেন ইনশাল্লাহ। আপনার হাজবেন্ডের নাম কি আপু? এমডি তুইন ইসলাম। আসসালামু এমডি আলাইকুম তুহিন। ভাইয়া, ওকে এই যে আছি আমি ওকে এখানে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। হ্যাঁ, যদি অ্যাকোমোডেশনের বিষয়টা দেখতেন আর কি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা অ্যাকোমোডেশন সাধারণত বিষয়টা যদি হবে, হয়। এটা আমি বলতেছি, আমি রিকোয়েস্ট করবো হসপিটালকে, এটা হবে। এটা একটা জিনিস আর হ্যাঁ মাথায় ডিউরিং ভাইয়া, দ্য রাখবেন। ইন্টারভিউ এই কাপলদের আরেকটা অ্যাকোমোডেশনটা কোশ্চেন বাদে, মনে হয় ছিল, আপনাদের সেই দুইজনের কোশ্চেনটা হলো, অ্যাকোমোডেশনটা বাদে অন্য কোনো কোশ্চেন আছে? হ্যাঁ এই কাপলদের একটা কোশ্চেন ছিল এরকম যে কাপল যদি হয় এজ এ দুজনেই মেডিকেল পার্সন, তাদের ভিসার ক্ষেত্রে দুইজনেরই কি এই যে 4.30 করে বললেন এই পেমেন্টই দিতে হ্যাঁ, হবে সেম দুইজনকেই? কস্ট সেম, দুইজনে আলাদা আলাদা দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া, জি জি ভাইয়া বলেন। সেটা হচ্ছে আমাদের যে ব্যাংক স্টেটমেন্ট যেটা শো করতে হবে বললেন, এটা হচ্ছে মানে কখন করতে হবে? অ্যাপ্লিকেশনের সময় না অ্যাপ্লিকেশনের মানে এক্সাক্ট টাইমটা কোন টাইমে আর কি? এটা আপনি যখন সিলেক্ট হবেন, প্রসেস স্টার্ট করবেন সেই সময়। ও আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। জি জি, আর কোনো কোশ্চেন? না আর কোনো কোশ্চেন নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনার হাজবেন্ডের সাথে আমার এমনিও কথা হয়েছিল, মিস্টার তুহিন। তবে তুহিন ভাই আমার সাথে কথা বলেছেন। জি জি জি, ঠিক আছে, আমি ওনার জানি। সাথে আমার জি ভাইয়া। কথা হয়েছে আগে, কথা হয়েছে ওনার সাথে। আমার সবকিছুই মনে আছে, ওনার সাথে কথা হয়েছিল। তা আপনারা তো কনফার্ম আছেন নাকি? জি জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে 100% কনফার্ম, বাকিটা আল্লাহ ভরসা। ঠিক আছে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু। ভাইয়া দুজনকে থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আসসালামু সাবিনা। আলাইকুম, আমি ওয়ালাইকুম আসসালাম। সাবিনা বলতেছি। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, কি কেমন বলেন? আছেন জি ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। কে ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি। ভাইয়া আমি মানে ইন্টারেস্টেড আছি, প্লাস
লাস্ট অব্দি আছি। আচ্ছা, ইনশাআল্লাহ। আপু আপনার নামটা কি? জি, সাবিনা খাতুন। আপনার নামটা কি? সাবিনা খাতুন। মুসাম্মদ সাবিনা খাতুন। ওকে ওকে। ঠিক আছে, আপনার এমনি কোয়ারিজ আছে কোনো আপু? সরি, আপনার কোনো প্রশ্ন আছে? না আপাতত নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে থ্যাংক আচ্ছা ইউ। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছেন সবুজ ইসলাম। আপনি কি আছেন? সবুজ ইসলাম, মিস্টার সবুজ ইসলাম। তারপরে জাফরুল আমিন, আপনি আছেন? জি ভাইয়া, আমি আছি। আপনি জাফরুল আমিন? জি জি, মোহাম্মদ জাফরুল আমিন। জি জি ভাই, আপনার কোশ্চেনটা করেন। জি ভাইয়া, আপনাদের মিটিংটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। আর এর আগেও অনেক মিটিং করছি, তো এত সুন্দর মিটিং আসলে পাই নাই। বাট থ্যাংক ইউ আমার সো মাচ। কিছু কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আপনাদের যে কথাবার্তা এবং ডকুমেন্টস টু জেড সবকিছুই ট্রাস্ট করার মতো, এখানে আনট্রাস্টের কোনো কিছু নাই। জি আর আমরা এখানে ম্যাক্সিমাম যারাই জয়েন করছি তারা কিন্তু নাজমুল ভাইয়ের মাধ্যমেই আপনাদের সাথে পরিচয়। জি জি তো এখন সব যদি ঠিক থাকে আর আমরা যদি পৌঁছাতে পারি ওইখানে, সেখানে মনে করেন যে আমরা নাজমুল ভাইকে অনেক বেশি ভালোবাসবো এবং আপনাদের উপরে আমাদের ট্রাস্টটা অনেক বাড়বে। বাট ইনশাল্লাহ। ওইখানে যাওয়ার পরে যদি আমরা বিপদে পড়ি, হুম, সেটা কিন্তু হবে সম্পূর্ণটাই উল্টোটা। সেক্ষেত্রে নাজমুল ভাইয়ের মাধ্যমে আমরা এখানে আসছি, তখন নাজমুল ভাইয়ের কিন্তু কিছুই করার থাকে না। জি তখন জি এজেন্সি যা কিছু করতে পারে সেটা এজেন্সিই কিন্তু পারে, তাছাড়া আর অন্যান্য ব্যক্তিরা এটা করতে পারে না। জি তো জি আমরা ওইখানে যাওয়ার পরে কোনো ধরনের বিপদে পড়ি হুম, কিংবা কোনো সমস্যার সম্মুখীন হই, জি সেক্ষেত্রে আপনাদেরকে আমরা কিভাবে করব এবং আপনারা কিভাবে সমাধান করবেন, জি এই বিষয়টা আমার খুবই জানার দরকার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর 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 যে বিষয়টা হচ্ছে যে ভাই, আমরা কিন্তু মানে আমি অনেকটা মানে আপনাদের ওয়েবসাইট দেখছি, আপনাদের লাইসেন্সও এখানে দেওয়া আছে। আপনারা সম্পূর্ণ নিজেদেরকে মানে ফ্রেশ রাখার চেষ্টা করছেন, মানে আপনার ওয়েবসাইট দেখলে বোঝা যায়। এবং ট্রান্সপারেন্ট। আপনাদের বাংলাদেশেও এজেন্ট আছে, কিন্তু বুলগেরিয়াতে না ডক্টর নার্স গেছে এরকম কিন্তু কোনো রেকর্ড নেই। মনে হয় আমরাই প্রথম যাচ্ছি। তো আমরা যেহেতু প্রথম যাচ্ছি, সেক্ষেত্রে আপনারা অলরেডি টাকার অঙ্কটা কমায় নিছেন। আর এই কমানোর ক্ষেত্রে কিন্তু নাজমুল ভাইয়ের অবদান এখানে 100%। নাজমুল ভাইয়ের কারণেই এটা কমছে। তো এখন আমরা যেহেতু প্রথম যাচ্ছি, সেই ক্ষেত্রে আরো কনসিডার করা যায় কিনা একটু দেখবেন। কারণ আমরা যেহেতু প্রথম যাব, ওইখানে আমরাই স্ট্রাগল করব। আমরা যদি ওইখানে ভালো ফিডব্যাক দিতে পারি, সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু অনেকেই ইন্টারেস্টেড হবে এবং পরবর্তীতে আপনাদের ব্যবসাটাও ভালো হবে। আপনারা অবশ্যই একটা ব্যবসা করতেছেন, এখান থেকে আপনারা যদি লাভই না করতে পারেন তাহলে তো এত কষ্টের দরকার নাই। আবার আমরা কিন্তু একটা ভালো লাইফ লিড করার জন্যই কিন্তু বুলগেরিয়াতে যাচ্ছি। সত্যি কথা ভাই, আমি বর্তমানে লিবিয়াতে আছি। বর্তমানে লিবিয়াতে কাজ করছি, কিন্তু লিবিয়ার পরিবেশ পরিস্থিতি এতটাই খারাপ যে আমার অবশ্যই অন্য দেশে মুভ করার চেষ্টা করছি। অবশ্যই সেই দেশে যে টাকা পয়সা খরচ করে যদি ভালো থাকতে না পারি, ভালো থাকার মতো যদি পরিবেশ না হয়, তাহলে এত কষ্ট করে কি করব বলেন ভাই? আপনারা আপনারা ব্যবসা করেও আপনারা ভালো কিছু করার চেষ্টা করছেন, আমরাও ভালো কিছু। সব কম্বাইন্ড প্যাকেজ যদি সবকিছু ভালো হয়, সেক্ষেত্রে মনে হয় আমাদের সবার জন্যই ভালো হবে এবং সবার মুখেরই হাসি থাকবে এবং সবার সাথে একটা ভালো রকম সম্পর্ক তৈরি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো ইনশাআল্লাহ। আমি এটুকুই আচ্ছা, জাফরুল ভাই আপনাকে হিসেবে দেখে একটু টাকার অঙ্কটা একটু কমান প্লিজ। আর ওইখানে যে যদি বিপদে না পড়ি, বিষয়টাও আমাদেরকে একটু ইনশিওর করেন কি করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। জাফরুল এইটুকুই ভাই ভাই। আর আপনার হ্যাঁ, আর আমি হচ্ছে ইকো খুবই হচ্ছে কেন? ইন্টারেস্টেড। জি ভাই, আমি ইন্টারেস্টেড আছি। আমাকে ধরতে পারেন। আর একটা বিষয় যে লিবিয়ার থেকে কি সরাসরি যাওয়া যাবে না লিবিয়ার থেকে বাংলাদেশ হয়ে যাইতে হবে? বাংলাদেশ আসতে হবে। আচ্ছা ঠিক আছে। তাহলে ভাই আমাকে খালি ২ টা ওই প্রশ্নের আচ্ছা, আমি উত্তরটা দিলে অ্যান্সার দিচ্ছি ভাই, আমি আচ্ছা, answer দুইটা আচ্ছা ভাইয়া, আপনার কি ইকো হচ্ছে নাকি? আপনি 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 করেন, আনসার করেন। আচ্ছা, ঠিক আছে। এখন প্রথমত আমি আপনার অ্যান্সারটা দেই। আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটের সাথেই কন্ট্রাক্ট থাকবে, ঠিক আছে?
প্রত্যেকটা ক্যান্ডিডেটের সাথে আমাদের কন্ট্রাক্ট থাকবে। সো কন্ট্রাক্টে আমরা বলবো, যেহেতু আপনাদের প্রসেস আমরা করতেছি, আমাদের একটা লায়াবিলিটিস আছে, সেই লায়াবিলিটিসটা নিয়েই আমরা কাজ করব। কন্ট্রাক্টে অবশ্যই লেখা থাকবে যে আপনাকে আমরা কি কি সার্ভিস দিচ্ছি। তো ইনশাল্লাহ আমাদের এটুকু বিশ্বাস যে আপনারা যে বিপদে পড়বেন না। কেন পড়বেন না? এটা আমার মুখের কথা থেকে এখন বর্তমানে হচ্ছে গুগলের যুগ। গুগলকে যদি কোনো কোশ্চেন করেন, গুগল কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে সব অ্যান্সার দিয়ে দেয়, এবং আপনি যদি একটু রিসার্চ করেন, ঠিক আছে? আমি সবাইকে একটা কথাই বলি যে আমার মুখের থেকে অ্যান্সার শোনার আগে আপনারা একটু গুগল করেন, একটু রিসার্চ করেন। এখন চ্যাট জিপিটির যুগ, গুগলের যুগ, সব কিছু এভরিথিং ইজ আপনার ইন হ্যান্ড। তারপরেও আপনার অ্যান্সারটা আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। সেটা হচ্ছে বুলগেরিয়াতে ওয়ার্ক পারমিট প্রসেসিংয়ের মধ্যে যেতে হলে একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়। আমরা ক্রোয়েশিয়াতে ৩ মাসেও ভিসা করাইছি দুবাই থেকে, এটা রেকর্ড আছে, কিন্তু ৩ মাসে কখনো বুলগেরিয়ার ভিসা করাতে পারি নাই। এটার কারণ হচ্ছে বুলগেরিয়ার প্রসেসিংটা হয় এইভাবে যে যখন একটা কোম্পানি একটা ফরেন ওয়ার্কার হায়ার করে, তখন কোম্পানির এলিজিবিলিটি চেক হয়। কোম্পানির অনেক ডকুমেন্টস ইমিগ্রেশন নেয়। তারপর কোম্পানিকে জিজ্ঞেস করে কেন তুমি বাইরে থেকে এটা হায়ার করতেছো। আপনাদেরকে আরেকটু বলে রাখি, এমনও হতে পারে যে এটা আমাদের রিসেন্ট কিছু ওয়ার্কারের ক্ষেত্রে হয়েছে। আমরা যে ওয়েল্ডার প্লেসমেন্টে কাজ করতেছিলাম, তো ওদের স্যালারিটা একটু কম দেখানো হয়েছে ইমিগ্রেশনে। কেন ইমিগ্রেশনে কম দেখানো হয়েছে? কারণ ইমিগ্রেশন তাদেরকে জাস্টিফাই করতে বলছে যে তুমি এই স্যালারিতে তো বুলগেরিয়ার ভিতরেই ওয়েল্ডার আছে, তুমি বাইরে থেকে কেন নিতেছো। এইটা জাস্টিফাই করার জন্য সেই স্যালারিটা একটু কম দেখাইছে, কিন্তু তারা কিন্তু অ্যাকচুয়ালি যেটা কমিটেড সেই স্যালারি পাচ্ছে, ঠিক আছে? তো এই ইমিগ্রেশনের প্রক্রিয়াটা বুলগেরিয়াতে অনেক জটিল। আপনাদের সবাইকে বলবো এটা একটু গুগলে রিসার্চ করবেন। এই জটিল প্রক্রিয়ার কারণেই দেখা যায় যে এই অনেক কোম্পানি হায়ারিং এটা অনেক ডিলে হয়। তো এই জন্য কোনো কোম্পানি আপনাকে জেনুইনলি হায়ার করতে পারলেই হায়ার করবে, আদারওয়াইজ সে হায়ার করতে পারবে না। সে আগে তো মনে করেন ইমিগ্রেশনই তাকে ব্লক করে দিবে। তো এটা ইউরোপের সেনজেন কান্ট্রিগুলো নিয়েও আপনাদেরকে একটু রিসার্চ করতে বলবো, যেহেতু আপনারা ইউরোপে আগে কখনো কারো কাছে ফাইল দেন নাই, প্রসেস করেন নাই, আপনাদের আইডিয়া কম। আপনারা এটা নিয়ে একটু রিসার্চ করবেন, কারণ দিস ইজ নট লিবিয়া। আমি ওইভাবে বলতেছি না, বাট দিস ইজ নট অ্যাকচুয়ালি মিডল ইস্ট অলসো। এই ইউরোপের প্রসেসিংটা আচ্ছা অন্য। জি ভাইয়া, কিছু বলবেন? আচ্ছা আমি একটা কথা একটু বলি। ফার্স্ট অফ অল, যখন আপনি হচ্ছে ইন্টারভিউ দিবেন, যখন আপনি কনফার্ম করবেন, তখন আমরা আপনাকে কি কি সার্ভিস প্রোভাইড করব, এটা আরিফিন ভাই যেটা বললো, এটা অ্যাজ এ কন্ট্রাক্ট আকারে আপনাকে সিগনেচার করতে হবে। ঠিক আছে? ওইখানে এভরিথিং মেনশন থাকবে, আপনি হচ্ছে হসপিটালে এই স্যালারিতে জব পাবেন, এই স্যালারিতে জব করবেন। যদি আপনার ওইখানে যায় যদি কোনো ধরনের কোনো স্যালারি রিলেটেড বা কাজ রিলেটেড কোনো ধরনের কোনো প্রবলেম হয়, হ্যাঁ, তাহলে ওইটার পুরা টোটাল রেসপন্সিবিলিটি হচ্ছে আমরা নিব, রাইট। অ্যাকর্ডিং টু দ্য এগ্রিমেন্ট। জি ভাইয়া। অ্যাকর্ডিং টু দ্য এগ্রিমেন্ট। বাট বাট হচ্ছে ওইখানে যাওয়ার পরে আপনার কোনো ফল্টের কারণে, আপনার কোনো ইস্যুর কারণে যদি আপনি কোনো ধরনের কোনো প্রবলেমে পড়েন, বাট ওইটার রেসপন্সিবিলিটি কিন্তু আমরা নিব না। ওকে? জি আপনার জি নিজস্ব কোনো ধরনের কোনো গাফিলতির কারণে যদি আপনি প্রবলেমে পড়েন। জি ভাই, এটা তো সব জায়গায় একই রকমই। জি জি, এক্স্যাক্টলি সেম। আমরা একটা সার্ভিস দিতেছি, ওইটার এগেইনস্টে টাকা নিতেছি। হ্যাঁ, হ্যাঁ, সেই আমরা টাকাটা রেসপন্সিবিলিটি তো এমনি এমনি নিতেছি না, জি 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 একটা সার্ভিস দেওয়ার এগেইনস্টেই নিতেছি। তো আপনি জি ওই জি সার্ভিসটা অবশ্যই পাইতে হবে, না হলে আপনি আমাদেরকে কেন টাকা দিবেন? ওকে ওকে ঠিক আছে? ভাই, আর ওকে। সেকেন্ড যে কোশ্চেন আপনি যেটা বললেন, সার্ভিস চার্জ যেটা কম করার সার্ভিস চার্জ, এটা আপনাদের জন্য টোটালি ফিক্স। এটা সার্ভিস চার্জ রিলেটেড কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ নেই। অলরেডি যতটুকু কম্প্রোমাইজ করা হয়েছে, অলরেডি উই কম্প্রোমাইজড। ভাই ভাইয়া হচ্ছে, আমি তো বলছি আমরা তো আসলে প্রথম যাচ্ছি আপনাদের মাধ্যম দিয়েই। আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে ইনশাল্লাহ অবশ্যই যাব, কনফিডেন্ট। এখন আপনি অবশ্যই একটু কনসিডার করেন ভাইয়া, আমরা যাওয়ার আচ্ছা, পরে এটা না আমি না, আমি প্রথম এটা মাসে অলরেডি ভাই থাকলে আমি কনসিডার একটা হাতিয়ার কনসিডার রাখবো। করেই আপনাদেরকে এই চার্জটা দেওয়া হয়েছে। আচ্ছা ভাইয়া, আমি ভাইয়া একটু প্রথম বলি। মাসে থাকলে একটা হাতিয়ার দেবো ভাইয়া, সত্যি। এটা আমি কিন্তু ভালোবাসার ক্ষেত্র আচ্ছা, থেকে শুনেন দেবো। শুনেন আপনারা শুনেন ভাইয়া, একটু ভাইয়া লেট মি ফিনিশ, আমি আগে শেষ করি। আপনাদের যাদের ইকো হচ্ছে একটু সাইলেন্ট জি করেন, আমি একটু ফিনিশ করি। আচ্ছা,
সার্ভিস চার্জের ব্যাপারটা আসলে সত্যি কথা বলতে আপনি যেটা বলতেছেন, আপনার আসলে মার্কেটের আইডিয়া নাই। যে আমরা আসলে কতটা কম্প্রোমাইজ করেছি আপনাদের জন্য, মানে এটা আপনারা হয়তো জানেন না। ঠিক আছে? এইজন্য আপনি বারবার রিকোয়েস্ট করতেছেন। কারণ হচ্ছে আপনারা নাজমুল ভাইয়ের থ্রুতে আপনারা হয়তো একটা গ্রুপ অফ পিপল আসছেন বলে আপনাদেরকে সর্বোচ্চ অনারটা করেছি। কিন্তু আমরা যাদেরকে সিঙ্গেল নিচ্ছি তাদের সার্ভিস চার্জ এর থেকেও বেশি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সার্ভিস চার্জ রিলেটেড যে কোয়েশ্চেনটা আপনি বারবার রেইজ করতেছেন, এটার মেইন কারণই হচ্ছে আপনার আইডিয়া নেই বলে। কিন্তু যখন আইডিয়া হবে তখন আপনি এই কোয়েশ্চেনটা করার জন্য নিজেই লজ্জিত হবেন। কারণ আমরা খুবই মিনিমাল একটা চার্জ ধরেই আপনাদের কাজ করতেছি। এখন এখানে একটা জিনিস আছে, কিছু জিনিস থাকে যেগুলা আপনাদেরকে আসলে এক্সপ্লেইন করতে গেলে এখন অনেক সময়ের ব্যাপার। কিছু জিনিস থাকে যেগুলা এখানে এক্সপ্লেইন করা যায় না। যেটা আপনাদের যতটুকু করা যায় ততটুকুই আমরা করতেছি। আপনাকে জাস্ট কিছু না, ২-১ টা আপনি পার্সোনালি আমাকে মিট করেন। স্কিল ওয়ার্কারে আমরা বলেই দিচ্ছি আপনাকে, স্কিল ওয়ার্কারে আমরা ৳৬,০০,০০০ কাজ করি। সব খরচ বাদে। ঠিক আছে? এবং নেক্সট যে ব্যাচটা আপনারাই ১ম ব্যাচ বলেই আপনাদেরকে এত বড় অনার করতেছি। নেক্সট ব্যাচের ৳৬,০০,০০০ নিচে কাজ হবে না। এটা এখনই ডিক্লেয়ার করে দিলাম আপনাদের কাছে। এরপরে যারা আসবেন ৳6,০০,০০০ নিচে কোনো পেমেন্ট হবে না। কারণ হচ্ছে হলো গিয়ে ফার্স্ট টাইম যারা থাকে তারাই সবচেয়ে বেশি বেনিফিটেড হয় এই কারণে তারা আমাদের উপর ১ম এ ট্রাস্ট রেখেছেন বলে। তাদের ট্রাস্ট রেখে আমরা সর্বোচ্চ ভ্যালু দেওয়ার চেষ্টা করি। আমরা স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে ৳6,০০,০০০ সার্ভিস চার্জ নিয়ে থাকি। আমরা প্রফিট তখন করি। আমরা এখন যেটা আপনাদের কাছ থেকে করতেছি একটা মিনিমাল প্রফিট করতেছি। ঠিক আছে? আর যেটা হচ্ছে সত্যি কথা বলতে কমিটমেন্টেরও একটা ব্যাপার আছে। কমিটমেন্টের একটা ব্যাপার এই কারণে আছে, কারণ মার্কেটে অনেকেই আমাদেরকে সিভি এখন দিতে চায়। যেহেতু নাজমুল ভাইয়ের সাথে আমাদের একটা টাই আপ হয়ে গেছে ফ্রম দ্য ভেরি বিগিনিং। যখনই আমরা এই ক্যাম্পেইনটা স্টার্ট করছি তখনই নাজমুল ভাই আমাকে পার্সোনালি নক করছেন। তো এই কারণে আপনাদের কাছ থেকে কনফার্মেশনের জন্য ওয়েট করে আমি অনেকজনকে ওয়েট করাইছি, কিউতে রাখছি, যারা অলরেডি 450 আমাকে পে করার জন্য বসে আছে। আপনাদের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে প্রসেস করলে আপনাদের কাছ থেকে ২-১০ জনকেও নেই, আমার এখানে ৳২,০০,০০০ লস। তা সত্যি কথা যেটা আপনাকে খোলামেলাই বলে দিলাম। এত খোলামেলা কথা আমি বলি না যেহেতু আপনি অনেক রিকোয়েস্ট করতেছেন। তো আপনি আমাদের ওয়েবসাইটে আরো কিছু দরকার হলে আপনি আমাকে পার্সোনালি নক করেন, আমি আপনাদেরকে দেখাবো। আমাদের ওয়েবসাইটে স্কিল ওয়ার্কারের কস্টিং হচ্ছে সবকিছু খরচ বাদে ৳6,০০,০০০। আপনাদের ফার্স্ট ব্যাচ বলে এখানে একটা কথা বলে রাখি, আপনি আরেকটা কোয়েশ্চেন করছেন সেটার অ্যান্সার দেওয়া হয় নাই। যে বুলগেরিয়াতে আমরা ১ম নার্স পাঠাচ্ছি। হ্যাঁ, এটা ট্রু যে আমরা বুলগেরিয়াতে ১ম নার্স আমরা রিক্রুটমেন্টের কাজ করতেছি। আমাদের জার্মানিতে অভিজ্ঞতা আছে। ঠিক আছে? কিন্তু জার্মানিতে বাংলাদেশী কাউন্ট করে না। কারণ হচ্ছে তাদের রেড লিস্ট বলে। আমরা ইন্ডিয়া থেকে কাজ করেছি। এখন বুলগেরিয়ার কাজটাও আমরা ইন্ডিয়া থেকে করতে পারতাম। আমরা চাইলেই দুবাই থেকে ইন্ডিয়ার থ্রুতে আমাদের ইন্ডিয়াতেও এজেন্ট আছে, আমরা করতে পারতাম। কেন বাংলাদেশ থেকে করতেছি? বিকজ আমরা বাংলাদেশী, আমরা ওনাররাও বাংলাদেশী, আমরা বাংলাদেশী নিজের দেশকে প্রায়োরিটি দেই। আমাদের দেশ থেকে কিছু না হইলে শেষে যে অন্য দেশের ন্যাশনালিটি নিয়ে আমরা ট্রাই করি। তো এখন সত্যি কথা বলতে আপনাদের জন্য যতটুকু অনার করতেছি, আই থিংক ইন ফিউচারে আপনি এই কোয়েশ্চেনটা রেইজ করবেন না। যখন আপনি জানতে পারবেন যে ভাইরা অন্য ক্ষেত্রে কত টাকায় কাজ করতেছেন। তো আমি আপনাকে এটুকু বিলিভ রাখতে বলব যে আমি আপনাদেরকে যে প্রাইসটা দিয়েছি আমরা পার্সোনালি, দিস ইজ দ্য বেস্ট প্রাইস এভার ইউ গেট ফর ইউরোপ, লাইক সেনজেন, নট নন সেনজেন। নন সেনজেন না, মানে সেনজেনের জন্য এটা এই প্রাইসে আমি তো আপনাকে আমার পার্টনার ওপেন চ্যালেঞ্জ করছে, যে এই প্রাইস কেউ বিট করতে পারবে কিনা। তার মানে বুঝতেই পারতেছেন আপনাদেরকে আরএল কোম্পানির প্রায় রেট দেওয়া হয়েছে। ঠিক আছে? এবং আপনাদেরকে এটুকুও বলবো, আপনারা যদি যান ইন ফিউচারে এখানে পৌঁছান, ইনশাল্লাহ কাজ করেন, ঠিকঠাক করেন, আপনারা এই রেটটা কারোর কাছে ডিসক্লোজ করবেন না। কারণ আপনাদের এই রিক্রুটমেন্টটা শেষ হয়ে গেলে এই পেজেই চোখ রেখেন, প্রাইস ৳৬,০০,০০০ হয়ে যাবে। থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া, অনেক ধন্যবাদ। না, জাস্ট আপনার ওই অন্যান্য আমি দেখছি যে যারা ওয়ার্কাররাই গেছে তারা সর্বনিম্ন ১০ লাখ ১১ লাখ এভাবে খরচ করে গেছে ভাই। আমি জানি, আমি দেখছি সবকিছু সার্চ করছি। শুধুমাত্র আমরা ১ম যাচ্ছি তো যার কারণে আর কি রিকোয়েস্ট করা। আপনারা ১ম তো যাচ্ছেন, ১ম ধন্যবাদ। ট্রাস্ট তারপরেও ভাই রাখছেন, বলতে হচ্ছে যে বিষয়টা একটু জি, এইজন্য জি। আপনাদেরকে হাইয়েস্ট আচ্ছা সম্মান ঠিক আছে, করতেছি। জি ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি কনফার্ম কিনা একটু কনফার্ম করবেন। মিস্টার জাফরুল, আপনি এগ্রি কিনা একটু কনফার্ম করবেন আমাদেরকে। জি ভাইয়া, এগ্রি। ওকে ওকে।
নেক্সট গুলা একটু ফাস্ট করেন, অনেক টাইম হয়ে গেছে। তারপরে আছে হলো গিয়ে আপনার আর তো নাই, আছেন 3 জন আছেন, রাজীব রয়, হাবিবুর রহমান আর হচ্ছেন হাসিনা হেনা। এই 3 জনের মধ্যে কেউ আছেন? সবুজ ইসলাম, রাজীব রয়, হাবিবুর রহমান, হাসিনা হেনা, কেউ আছেন? আচ্ছা, যারা এখানে আছেন, সারোয়ার হোসেন, 3M লাভ, চঞ্চল কুমার, চঞ্চল কুমার আপনার আপনাদের 3M কিন্তু লাভ, আপনাদের ওনারা কিন্তু কে? আপনাদের কিন্তু কোনো সিভি পাইনি, কিছুই পাইনি। সো আপনারা যে আছেন, কার আইডি দিয়ে আছেন, আপনারা কারা একটু কাইন্ডলি যদি আমাদেরকে জানাতেন। আপনারা ওপেন করে আপনার পরিচয়টা দেন সবাই একজন একজন করে। 3M লাভ, রেজ দ্য হ্যান্ড। 3M লাভ, হোয়াট ইজ ইউর নেম? হ্যালো, 3M লাভ, আপনি একটু কথা বলেন। আইডিতে 3M লাভ লেখা আছে। অলরেডি তো রেজ হ্যান্ড দেখাইতেছে এখানে। আচ্ছা, চঞ্চল কুমার, সারোয়ার হোসেন। আচ্ছা, ওনাদের জন্য আর 5 মিনিট ওয়েট করি। ভাইয়া আমি কি এই ফাঁকে একটা কোশ্চেন করতে পারবো? হ্যাঁ, শিওর ভাইয়া। জি জি, কি নাম আপনার? হামিদুল ইসলাম। জি জি, বলেন। জি, কোশ্চেনটা হলো আমার যে যদি এটা ক্লিয়ার মনে হয় হয়নি, আমি কি মিস করলাম কিনা আমি বুঝতেছি না, আমার মেমোরিতে নাই। সেটা হলো যে ভাই ওই যে বলেন। বলছেন যে ইন্ডিয়াতে যাওয়ার মতো মন মানসিকতা থাকতে হবে এই সময়, মানে যদি বাংলাদেশ থেকে পসিবল না হয়, হ্যাঁ, তো আ- সেক্ষেত্রে এই যে ইন্ডিয়াতে যাওয়ার যে বিষয়টা, সে এখানে যে যাওয়ার একটা কস্ট হবে সেটা কে বিয়ার করবে, আমরা নাকি আপনাদের এজেন্সি? সেটা যদি একটু বলতেন শর্টকাটে। আচ্ছা, যেটা হতেছে যে ইন্ডিয়া যাওয়ার টোটাল কস্ট হচ্ছে আপনাদের নিজেরই বিয়ার করতে হবে। হ্যাঁ, তবে অ্যাজ কনফার্মেশন জানুয়ারি 25 থেকে হচ্ছে বুলগেরিয়ার ভিসা সেন্টার অলরেডি বাংলাদেশে চালু হতেছে, এটা অফিসিয়াল নিউজ। হ্যাঁ, বাট ইন কেস যদি আপনার ইন্ডিয়া থেকে করতে হয়, ইন্ডিয়া থেকে সাবমিশন করতে হয়, তাহলে ইন্ডিয়া যাওয়া এভরিথিং সবকিছু তখন আপনার উপর আপনার কস্টে করতে হবে। হ্যাঁ, তখন আপনার কস্ট বেড়ে যাবে, দ্যাটস ইট, আমাদের কিছু করার নেই এটাতে। ওকে ভাই, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, আর কে আছে ওনারা? শিপ শিপ না, ওরা তো অলরেডি করছে মনে হয়। ফিনিশ করে দেন নাকি? আর কি কেউ আছে? আচ্ছা, আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে জানান। যদি কোনো কোশ্চেন থাকে, লাস্ট 2 মিনিট। যারা যারা জয়েন করে না এরকম কেউ আছে? যারা জয়েন করতে কথা এখন পর্যন্ত কোনো কথাই বলেন না, এরকম কেউ আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম জি জি, আমাদের যে ফাইনাল ইন্টারভিউ হসপিটালের সাথে সেটা কবে নাগাদ হইতে পারে? জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে হবে। আচ্ছা, ঠিক আছে। এর আগে তো আপনার মনে হয় আরেকটা মিটিং করতে যাচ্ছেন আমাদের সাথে। এটা কনফার্ম বলতে পারবে, আরিফিন ভাই বলতে পারবে। কনফার্ম যদি বলতে করা যেটা হয় আগে মিটিং থেকে এর কিছু করবো, নাই, আদারওয়াইজ ডিরেক্ট যেটা ইন্টারভিউ। হচ্ছে আমি আপনার বলি, আজকে যারা কনফার্ম করেছেন ওনাদের সিভি চলে যাবে কালকেই ইন্টারভিউর স্কেজুয়ালের জন্য। আর যারা কনফার্ম করেননি এখনো, আমি আপনাদেরকে বলবো যে অ্যাজ সুন অ্যাজ কনফার্ম করেন। এই মাসের 30 তারিখ উইথিন পর্যন্ত আমরা টাইম নিচ্ছি, 31 তারিখ পর্যন্ত টাইম নিচ্ছি। এরপরে আমরা ধরে নিব যে আপনারা বাকিরা যারা এখনো কনফার্ম করেননি, এটা আমরা ধরে নিব যে আপনারা কনফার্ম না। তো এইভাবে আমরা আগাবো আর কি। জি, ডলি আপু, আপনি হাত তুলেছেন। সাবিয়া আক্তার, হাসিনা হেনা, এদের দুজনকে কনফার্ম করেন ভাইয়া। সাবিহা আক্তার, ওদের মাইকে মনে হয় কোনো সমস্যা, ওরা কথা বলছে কিন্তু শোনা যাচ্ছে না। সাবিহা হ্যাঁ, আক্তার, আর আরেকজন হাসিনা হেনা।
আর হাসিনা হেনা। আচ্ছা ঠিক আছে আপু, আমি কনফার্ম করে দিছি। থ্যাংক ইউ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের সবাইকেই বলতেছি যে এখন আমি সেশনটা ক্লোজ করে দিব। যে আপনাদের যাদের কনফার্ম করা হয়েছে আজকে তাদের আমি, জি একজন হাত তুলেছেন ভাইয়া। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি চঞ্চল কুমার সাধক বরিশাল থেকে বলছিলাম। জি জি। আমি ওটিতে ছিলাম, তো একটা পেশেন্ট হ্যান্ডেলিং করছিলাম, যার জন্য আপনি কথা বলছেন শুনতেছিলাম কিন্তু ফোন দিতে পারি নাই। আচ্ছা আচ্ছা। তো আমি আসলে কথা ছিল, পেশেন্ট আছে তো সামনে, যার জন্য আচ্ছা আসলে কথা বলতে পারছিলাম। মেইন হচ্ছে আপনাদের এখানে নার্সের সার্কুলার ছিল, বাট আপনারা কেয়ার গিভার দেখলাম যে নিচ্ছেন। 1 নম্বর কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে নেক্সট জানুয়ারি প্রথম উইকে এক্সাম নিতে আসবে, তার অবশ্য ডেলিগেট আসবে বুলগেরিয়া থেকে, মনে হচ্ছে সেরকম কিছু। না না, এটা আর অনলাইনে হবে। আরেক ভাই অনলাইন, না? জি ধন্যবাদ। আরেক ভাইয়ে বললেন যে আহ, যে আমাদের 4,30,000 টাকার যে প্যাকেজ, সেটা একটু কনসিডার করার জন্য। তা সেই ব্যাপারে একটু রিকোয়েস্ট ছিল, এই ব্যাপারে যদি কাইন্ডলি কিছু রিকোয়েস্ট মানে কনসিডার করতেন তাহলে আসলে খুব ভালো হতো। আর আমি ইন্টারেস্টেড, আমি যাব। আর আমার কাছে পেশেন্ট আছে তো কয়েকজন, আমি নাইট ডিউটি করতেছি, যার জন্য আসলে খুব বেশি একটা কথা বলতে পারতেছি না। আর লাস্ট অফ অল একটা কথা, কুয়েতে যাওয়ার জন্য আমি সিলেক্টেড হয়েছিলাম, কিন্তু কুয়েতে যাইনি যে কোনো ফ্যামিলি কারণে। কুয়েতে আসলে থাকা খাওয়া ফ্রি। আপনাদের কোম্পানির কাছে রিকোয়েস্ট থাকবে আপনাদের মাধ্যমে, তারা তো অ্যাকোমোডেশনটা ফ্রি দিবে। যদি আমাদের, যেহেতু যাচ্ছি আমরা প্রায় ব্যাচেলর লাইফ নিয়ে, যেহেতু আমাদের খাবারটা যদি দিত তাহলে আমাদের জন্য ভালো হতো। রিকোয়েস্ট থাকলো। আচ্ছা ভাইয়া। ধন্যবাদ আপনাকে। আর আমি ইন্টারেস্টেড, কনফার্ম করেন। আচ্ছা আপনার সিভি পাইনি, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমার সিভি আমি আমি শেষ করার পরে আপনার মিটিং শেষ করে পাঠিয়ে দেবো। আমি ইমার্জেন্সি তো পেশেন্ট আছে, তো আমি পাঠিয়ে দেবো, অবশ্যই পাঠিয়ে দেবো, আজকে রাতেই পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কোশ্চেনের অ্যান্সার গুলো দিচ্ছি। সেটা হচ্ছে ম্যাক্সিমামই দেওয়া ঠিক। ছিল, হয়তো আপনি শুনতে পাননি। প্রথমত হচ্ছে ইউরোপের, যেহেতু আপনাদের আইডিয়া নাই এই জন্য আপনার কোশ্চেন গুলো রেজ হচ্ছে, ইটস ওকে। কিন্তু যেটা হচ্ছে কি, ইউরোপে কোনো কোম্পানি খাওয়া দেয় না, ফুড দেয় না। সো এটা আসলে রিকোয়েস্ট করেও লাভ নাই, কারণ হচ্ছে কোনো কোম্পানি পলিসিতেই ফুডটা নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা কেয়ার গিভার ভিসায় যাচ্ছেন, বাট ব্যাপারটা, এটার একটা বড় এক্সপ্লেনেশন আমি দিছি অলরেডি। যে আপনাদের যেহেতু নার্স রিক্রুটমেন্ট, ডাইরেক্ট আপনি নার্স হিসেবে যেতে পারবেন যদি আপনি আমাকে ইউ লাইসেন্স দিতে পারেন, আপনার স্যালারি 1200+ হবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। হ্যাঁ, তো এটা আপনি যদি আমাকে ইউ লাইসেন্স নিয়ে এসে দেন, আপনাকে আমি 1200+ স্যালারিতে আমি আপনাকে আপনার এনরোলের গ্যারান্টি দিতে পারবো। তো যেহেতু আপনার এখানে ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে ইউরোপের কান্ট্রিগুলো, ইউরোপে 2টা পার্ট আছে, একটা সেনজেন একটা নন সেনজেন। তো নন সেনজেন এদের ব্যাপার স্যাপার ডিফারেন্ট, সেনজেনের ব্যাপার স্যাপার ডিফারেন্ট। সেনজেন কান্ট্রিগুলোর মোটামুটি রুলস রেগুলেশন একই রকম থাকে। তো সেনজেন কান্ট্রিতে আপনার দেখা গেছে যে আপনি যে পলিসি, মোটামুটি 28টা দেশে একই রকম পলিসি থাকে। ঠিক আছে, আপনি ফ্রান্সে যে পলিসি পাবেন কম বেশি, বুলগেরিয়া তো সেম পলিসিই পাবেন। তো এগুলো সবই সেনজেন কান্ট্রি। তো এখন আপনার মনে করেন ওইখানে আমরা রিকোয়েস্ট করে সেটা কোনো কিছুই চেঞ্জ করতে পারবো না। আমরা সর্বোচ্চ রিকোয়েস্ট করেই যেটা আনতে পারি, প্রথমেই আমরা কন্ট্রাক্ট সাইনের আগেই আমরা সর্বোচ্চ রিকোয়েস্ট করি। যেমন আমি আপনাকে বলি, জেনুইনলি যারা কেয়ার গিভারে কাজ করবে, তারা এখানে ক্লিনার হিসেবে যাচ্ছে কিন্তু কাজ করবে কেয়ার গিভারের। কারণ হচ্ছে হলো গিয়ে, কেয়ার গিভারের কোনো সার্টিফিকেট হয় না অ্যাকচুয়ালি বাংলাদেশে। যেটা হয় ইনস্টিটিউশন থেকে একটা হয়, ট্রেনিং হয়, জাস্ট 6 মাসের একটা ট্রেনিং হয়। তো যখন আপনি কেয়ার গিভার হিসেবে যাবেন, তখন বুলগেরিয়া সিস্টেমে, ইমিগ্রেশন সিস্টেমের নিয়ম হচ্ছে আপনাকে 3 বছরের একটা নার্সিং এর উপরে ডিগ্রি থাকতে হবে। তো এটা হচ্ছে ওদের কেয়ার গিভারের রিকোয়ারমেন্ট। ঠিক আছে, দ্যাটস ওয়াই হসপিটাল বলেছে যে যারা এখানে আসবেন তাদের অবশ্যই যেন নার্সিং এর ডিগ্রিটা থাকে, মিনিমাম 3 বছরের ডিপ্লোমা। এখন যারা রিয়েলি কেয়ার গিভার হিসেবে যাচ্ছেন, তারা আসলে ক্লিনার হিসেবে যাচ্ছেন ইমিগ্রেশনকে জানানোর জন্য, বিকজ ইমিগ্রেশন নইলে আদারওয়াইজ তার ডকুমেন্ট চেয়ে বসবে, যেটা সে দিতে পারবে না। তো আপনি যদি আমাকে না ইউ লাইসেন্স দিতে পারেন, আপনার স্যালারি 1200+ হবে, এটা আমি গ্যারান্টি দিতেছি। দরকার হয় আপনি আমার কাছে লিখিত গ্যারান্টি নিয়ে যান। তো এখন যেহেতু আপনি সেটা দিতে পারতেছেন না, সো হসপিটালও আপনাকে সেটা প্রোভাইড করতে পারবে না, কারণ এগুলো সব হচ্ছে গভর্নমেন্টের চ্যানেলের মাধ্যমে হয়। এখানে আপনাকে যে স্যালারি দিবে, এটা গভর্নমেন্টের চ্যানেলের মাধ্যমে আসবে। গভর্নমেন্ট যখন দেখবে একটা কেয়ার গিভারকে স্যালারি বেশি দিচ্ছে, তখন সে প্রথমেই আটকাবে যে তোমার স্যালারি তো এরকম হওয়ার কথা না। কারণ কি,
যখন ওরা ফরেন ওয়ার্কার হায়ার করে তখন ইমিগ্রেশনে এটা শোকজ করতে হয় যে কেন তুমি বাইরে থেকে ফরেন ওয়ার্কার নিয়ে আসতেছো। তখন তারা যতগুলো রিজন দেখায় তার মধ্যে সবচেয়ে বড় রিজন হচ্ছে আমি কম স্যালারিতে পাচ্ছি তাই নিচ্ছি। তো এখানে স্যালারি এই কারণে আপনার মনে করেন যে আমি এটাও আগে এক্সপ্লেন করছি, আমাদের রিসেন্ট ওয়েল্ডার হায়ারিং হয়েছে দুবাই থেকে। আমাদের ওয়েল্ডারদের স্যালারি হবে 1000, কিন্তু যেটা হচ্ছে বুলগেরিয়াতে আপনার হচ্ছে ওদের স্যালারি 750 দেখানো হয়েছে। কেন দেখানো হয়েছে? ইমিগ্রেশনকে কনভিন্স করার জন্য, কিন্তু ওরা পাবে 1000। তো এটা হচ্ছে ওরা আমাদের উপর বিলিভ রেখে গেছে যে না ঠিক আছে ভাইয়া বলছেন 1000 পাবো, 1000 পাবো, যখন ওয়েল্ডার সার্টিফিকেট পাবো তখন 1000 পাবো। জিনিসটা হচ্ছে কিছু জিনিস বিলিভের উপর থাকতে হয়, কারণ হচ্ছে আদারওয়াইজ ইমিগ্রেশন কারো কথা শুনে না, ইমিগ্রেশন আমার কথাও শুনবে না, ইমিগ্রেশন ওখানে বুলগেরিয়ার যত বড় কোম্পানি হোক তার কথাও শুনবে না, ইমিগ্রেশন তার মতো চলবে। তো এইখানে এই জন্য কোনো কিছু আসলে রিকোয়েস্ট করে আমরা করতে পারি না, যতটুকু রিকোয়েস্ট করে নেওয়া যায়। যেমন কেয়ার গিভারের স্যালারি ছিল 440, সেটা আমরা রিকোয়েস্ট করে 470 করছি, যারা জেনুইন কেয়ার গিভার কাজ করবে। অ্যাজ এ ক্লিনার যাচ্ছে কিন্তু কাজ করবে কেয়ার গিভারে, আপনারা কেয়ার গিভার হিসেবে যাচ্ছেন কিন্তু কাজ করবেন নার্সের। ঠিক আছে? তো স্যালারি আপনাদেরও 800 ছিল, 850 আমরা রিকোয়েস্ট করেছি। ঠিক আছে? এবং এটা 850 তাদের জন্য যারা একদম মনে করেন ফ্রেশার। এখন আপনি যদি ভালো ইন্টারভিউ দিয়ে আপনি যদি ভালো পারফরমেন্স করে 1000 স্যালারি নিতে পারেন, এতে তো আমার কোনো আপত্তি নাই। কারণ হসপিটাল আমাদেরকে বলছে যে আমি যদি ভালো ক্যান্ডিডেট পাই, যার এক্সপেরিয়েন্স আছে, যার কমিউনিকেশন স্কিল ভালো, ইংলিশে কথা বলতে পারে ভালো, তাকে আমার 1000 দিতেও কোনো আপত্তি নাই। সো আমি আপনার কোনো কিছু গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আপনি 1000 পাবেন। এটা ডিপেন্ড করবে আপনার ইন্টারভিউর পারফরমেন্সের উপরে। ঠিক আছে? তো এখন এইজন্য এটাতেও আমার হাত নাই। যেটা যতটুকু করা আমার পক্ষে সম্ভব ছিল আমাদের, সেটা আমরা অলরেডি করেই আমরা হচ্ছে ওদের সাথে এগ্রিমেন্ট সাইন করি। কারণ আপনার একটা হসপিটাল মুখে বলল আমার 30 জন লোক লাগবে আর আমি এখানে এসে প্রসেসিং শুরু করে দিলাম, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা এরকম না এই কারণে, কারণ আপনিও জানেন আমরা এখানে বিজনেস করতে বসছি, 2 টাকা লাভের জন্য বসছি। কোনো বিপদ বা কোনো ঝামেলা হলে এটা আমাদের উপর এসে পড়বে। আমরা দুবাই গভর্নমেন্ট লাইসেন্স হোল্ডার। আমরা এইটুকু ভয়ও থাকে যে দুবাই পুলিশের কাছে যদি কেউ আমাদের নামে একটা মেইল করে দেয়, দুবাই পুলিশ 10 মিনিটের মধ্যে এসে আমাদের এখানে এসে আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। তো এটাও আমাদের মাথায় থাকে, কনসার্ন থাকে। আমরা সবকিছু রিটেন ডকুমেন্টে কাজ করি। তো তাদের সাথে আমাদের যেভাবে এগ্রিমেন্ট হইছে, সেই এগ্রিমেন্ট অনুযায়ী আমরা মার্কেটিং করছি। এই এগ্রিমেন্ট অনুযায়ী আপনাদেরকে আমরা সার্ভিস দিব। এবং এর বাইরে আমরা আসলে আমাদের হাতে কোনো কিছুই নাই। তো আপনার আশা করি অ্যান্সার গুলো দিতে পারছি। আপনার যদি আর কোনো কোয়ারিজ থাকে তা আপনি বলতে পারেন। আচ্ছা ভাইয়া মনে হয় ইয়াতে চলে গেছেন, আবার ব্যস্ত হয়ে গেছেন। তো আমি আশা করতেছি আমাদের আর কোনো কেউ কোয়ারিজ নাই। যদি কোয়ারিজ না থাকে আমরা সেশনটা ক্লোজ করে দিব। তো আমি সবাইকে যেটা বলতেছি, যারা কনফার্ম করেছেন তাদের সিভি কালকেই চলে যাবে। কিন্তু যারা এখনো পর্যন্ত কনফার্ম করতে পারেননি, আপনারা প্লিজ 1-2 দিনের মধ্যে কনফার্ম করবেন। কারণ হচ্ছে আমরা কিছু ক্যান্ডিডেটকে কিউতে রেখেছি, জাস্ট বিকজ আপনাদের এখান থেকে যদি কনফার্মেশন না হয় তাদেরকে আমরা সুযোগ দিব। তো এখন এটা আমাকে 1-2 দিনের মধ্যে করলে ভালো হয়। তো কারণ হচ্ছে দেখা গেছে আপনাদের জন্য আমরা আসলে লং টাইম ওয়েট করতে পারবো না। কারণ হচ্ছে আমাদেরকে 30 জনের জায়গায় 40 জন ইন্টারভিউ করাতে হবে। আর আমি এরকম করতে চাই না যে আমি 50 জন ইন্টারভিউ করালাম, 20 জনই বাদ পড়লো। এটা আসলে যেটা হয় কি, এটা আমাদের একটু রেপুটেশনের ইস্যু হয়। আবার অনেকেরই দেখা যায় যে মন খারাপ থাকে। তো এই কারণে আমরা হচ্ছে 1ম এ যদি যেইটুকু রিকোয়ারমেন্ট তার থেকে কয়েকটা সিভি আমরা বেশি দিব হসপিটালকে। তো এইজন্য আপনাদের এই সাইড থেকে আপনারা একটু প্লিজ 2-1 দিনের মধ্যেই যারা কনফার্ম করেন নাই কনফার্ম করবেন। আদারওয়াইজ আমরা ধরে নিব 30 তারিখের পরে যে বাকিরা মানে ক্যান্সেল ধরে নিব আমি। ঠিক আছে? আর যদি কারো কোনো লাস্ট কোয়েশ্চেন থাকে, একটা লাস্ট কোয়েশ্চেন নিব। ভাইয়া আপনি এর কথা বলতে চাচ্ছিলাম। ভাইয়া বলেন। আপনি বলছেন যে যারা কেয়ার গিভার হিসেবে যাবে তাদের ক্লিনার হিসেবে আর কি যাচ্ছে, তারা কেয়ার গিভার হিসেবে কাজ করবে, তাদের স্যালারি হচ্ছে গিয়ে 450। আর যারা 470 মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আর নার্স হিসেবে যাবে, সেই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আর নার্স কি তারা একসাথেই কাজ করবে? কিন্তু সার্কুলার ছিল নার্স হিসাবে তাদের 850
ইউরো, সেই ব্যাপারটা একটু ক্লিয়ার যদি করতেন। আচ্ছা, মেডিকেল অ্যাসিস্ট্যান্টটা আমি এখনো বলতেছি আমি শিওর না, কারণ হচ্ছে কোম্পানি যে রিকোয়ারমেন্টটা দিয়েছে ওখানে রিকোয়ারমেন্টে লেখা ছিল 3 ইয়ার্সের নার্সিং এর ডিপ্লোমা অথবা বিএসসি নার্সিং মিনিমাম থাকতে হবে। এখন মেডিকেল অ্যাসিস্ট্যান্টের যারা আছেন তাদের ব্যাপারে আমি কোম্পানিকে বলতে পারতেছি না, কারণ হচ্ছে 19 তারিখের পর থেকে ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে। তো আমার আসলে হাতে যেগুলো সিভি আসছে, যতগুলো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, তাদের কাউকে আমি এখনো কনফার্ম করতে পারতেছি না। তবে এইটুকু বলতে পারি যে হসপিটালকে আমি দিয়ে রাখবো, হসপিটালে অ্যাসেসমেন্ট করবে। ও যদি দেখবে, ওর মেইন জিনিসটা যেটা দেখার সেটা হচ্ছে ও মেইনলি চেক করবে যে আপনি ইমিগ্রেশন ক্রস করতে পারবেন কিনা। ঠিক আছে, ইমিগ্রেশন আপনাকে আটকাবে কিনা ও এটা চেক করবে। কারণ হচ্ছে আপনার অ্যাটাস্টেশন করবেন, এত প্রসেসিং করে লাস্টে যে ইমিগ্রেশনের পেপারস জমা দিলেন, ইমিগ্রেশন আপনাকে বলল যে না, ওর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এই ডিগ্রি আমি একসেপ্ট করব না। তখন আপনার দেখা গেল যে আমাদের পুরো প্রসেসটাই নষ্ট হয়ে গেল, একটা মানে আমাদের এফোর্টটা নষ্ট হয়ে গেল, তো কিছু টাকাও নষ্ট হলো। ঠিক আছে, সময় নষ্ট হলো, সবই নষ্ট হলো মোটামুটি বলা যায়। তো এই জন্য এটা হসপিটাল চেক করে, ও অ্যাসেসমেন্ট করে দেখবে যে আপনি ইমিগ্রেশন আপনাকে আটকাতে পারে কিনা। ঠিক আছে, এটা চেক করে হসপিটাল জানায় বলবে, দেন আপনার হয়তো বললে আমাদেরকে কনফার্ম করলে আমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ওনাদেরকে কনফার্ম করবো যে ইন্টারভিউর জন্য। আপাতত ধরে রাখতেছি যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যাদের আছেন ওনারা ইন্টারভিউতে বসতে পারবেন এবং ওনাদের ইমিগ্রেশনের সমস্যা হবে না। কারণ আমি যতটুকু রিসার্চ করেছি যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডিগ্রি হোল্ডার যারা আছেন তারা নার্সিং এর কাজ করতে পারবেন। তো এটা এখন বাকিটা আমাকে হসপিটাল কনফার্ম করবে, দেন আমি আপনাদেরকে জানাবো। আর কেউ আছেন? আমার মনে হয় আর কেউ কোশ্চেন করবেন না। তো নাজমুল ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনার এই সেশনটার জন্য। তো আপনি অ্যালাইন থেকেন, আপনাকে ফিডব্যাক দিব। আর যাদের কনফার্মেশন সবগুলোই আমরা আপনাকে কনফার্ম করব। আর আপনিও আমাদেরকে যারা অ্যাবসেন্ট আছেন তার ব্যাপারে একটু আপডেট দিয়েন 2-1 দিনের মধ্যে, যে ওনাদের কি অবস্থা বা ওনারা করবেন কিনা। তো এটা আমাকে 2-1 দিনের মধ্যে একটু কাইন্ডলি আপডেট দিবেন। আর থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে। আর থ্যাংক ইউ নাজমুল ভাই। তো সবাই ভালো থাকবেন, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।